সোল, আইডেন্টিটি, যশ, খ্যাতি, সম্মান, মান, ধন সম্পত্তি, অথরিটেটিভ ভ্যালিউ অথবা অথরিটেটিভ এনক্রোচমেন্ট, ক্ল্যান, লিনিয়েজ, পিতৃব্য, সমস্ত কিছু কারকতা যে নক্ষত্র গ্রহ মূলত বহন করে থাকে, যাকে আমরা সোকল্ড গ্রহ বলেই বলে থাকি, সে হচ্ছে রবি, যে আগামী 14 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং মীন রাশি থেকে পরবর্তী 30 দিনের জন্য সে মেষ রাশিতে তার এক্সল্টেড স্টেট, সেখানে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদের টাইমিংটা একটুখানি বলে দেব যে কখন কোন নক্ষত্রে প্রবেশ করছে। মেষ রাশি মূলত প্রথম 3 ডিগ্রি 20 মিনিট গন্ডাম স্টেটে থাকবে রবি, সেটা অশ্বিনী নক্ষত্রের জুরিসডিকশনের মধ্যে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত সেই নক্ষত্রের বিস্তার আছে আকাশে। তো জলরাশি এবং অগ্নিকারক রাশির যে সংযোগ স্থল, তাকে সোজা ভাষায় আমরা গণ্ডান্ত বলি। এটা একদম এক লাইনে বললাম, গণ্ডান্তের উপরে আমার প্রোগ্রাম করা আছে, এখানেই অসংখ্য প্রায় 600-র উপরে ভিডিও আছে। কোথাও আপনাদের অনেকে প্রশ্ন করেছেন, তারা একটু দেখে নিতে পারেন, আমার এক্স্যাক্ট মনে নেই কোন সময় করা হয়েছে। তো যাই হোক, তো মীন রাশিতে আজকে আমি 6 তারিখ অনুষ্ঠান করছি, তো মীন রাশিতে মোটামুটিও 10 তারিখ নাগাদ 26 ডিগ্রি 40 মিনিট যখন রেবতী নক্ষত্রের প্রবেশ করবে, অর্থাৎ মীনের নবাংশেই প্রবেশ করবে, মীনের বর্গোত্তমই মীনের নবাংশে অর্থাৎ বর্গোত্তম থাকবে যখন যে স্টেটে, সেই স্টেটে প্রবেশ করা মাত্র গণ্ডান্ত হবে এবং তারপরেও 14 তারিখ যখন রাশি পরিবর্তন করবে, মেষ রাশিতে প্রবেশ করার পরও 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত গণ্ডান্ত থাকবে, তারপরেও বৃষ রাশির নবাংশে চলে যাবে। মেষ রাশির বিস্তার নবাংশগত মেষ থেকে ধনু পর্যন্ত। তো এখানে 3টে নক্ষত্র, মানে 2.25খানা নক্ষত্র রয়েছে। প্রথম কেতুন নক্ষত্র অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, তারপরে ভরণী নক্ষত্র 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, তারপরে রবির নিজের নক্ষত্র কৃতিকা আছে, যার একটি মাত্র চরণ এই আমাদের মেষের মধ্যে পড়ে। যে কোনো অগ্নিকারক ঘরের একটি মাত্র চরণ করেই রবির নক্ষত্র পাওয়া যায়। সেটা রবির নিজের মূল ত্রিকোণও যখন রবির নিজের নক্ষত্র আসে, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র, সেখানেও একটি চরণ থাকে, পরবর্তী 3টে চরণ তার কন্যা রাশিতে চলে যায়। এক্ষেত্রেও কৃতিকা নক্ষত্রের 3টে চরণ বাদ বাকি সেটা বৃষ রাশিতে চলে যাবে এবং রবির যে 3 নম্বর মানে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র, সেটিও ধনু রাশি, অগ্নিকারক রাশি, অগ্নিতত্ত্বের রাশি এবং মূল ত্রিকোণের রাশি, 3টেই মূল ত্রিকোণের রাশি, 3টে রেসপেক্টিভ প্ল্যানেটের। তো সেখানেও প্রথম 3 ডিগ্রি 20 মিনিট থাকে, বাকি 10 ডিগ্রির বিস্তারটা সেখানে শনির ঘরেই হয় তার, অর্থাৎ আমাদের ক্যাপ্রিকর্নে সে 10 ডিগ্রি পর্যন্ত বিস্তার থাকে। এভাবেই সংগঠিত হয়, এখানেও তাই হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই লাস্ট যে নবাংশটা পড়ে, অর্থাৎ যেটা বকলমা প্রথম নবাংশ, সেটা সবসময় বায়ুকারক ঘরেই তার বিস্তার থাকে আর কি। তো আমি টাইমিংটা একটুখানি বলে দিই আপনাদের। রবি মেষ রাশিতে প্রবেশ করছে 14 তারিখ মাঝরাত্রি জাস্ট ক্রস করে 3:01 মিনিটে এবং প্রবেশ করা মাত্র সে এক্সল্টেড হচ্ছে, গণ্ডান্ত স্টেটে তো থাকছেই। গণ্ডান্ত স্টেটে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রবি অবস্থান করবে 17/4/2025 বেলা 12টা 54 মিনিট পর্যন্ত, দুপুরবেলা। এবং অশ্বিনী নক্ষত্র ক্রস করবে 13 ডিগ্রি 20 মিনিট, সেটা হচ্ছে 27/4/2025 সন্ধেবেলা 6টা 50 মিনিটে। এবং তারপরে অশ্বিনী ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এবং সিংহ রাশির নবাংশে প্রবেশ করবে। ভরণী নক্ষত্রের বিস্তার সিংহ রাশির নবাংশ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত 13 ডিগ্রি 20 মিনিট, সেখানে অবস্থান করবে। সেটা হচ্ছে 11/4/2025 বেলা
12:56 পর্যন্ত, এবং মেষ রাশি ত্যাগ করবে 14/4/2025 11:50 রাত্রিবেলা। তারপরে বৃষ রাশিতে সে প্রবেশ করবে, সুতরাং এই হচ্ছে এই মাসের মোটামুটি, মানে এই আমাদের বৈশাখ মাসে রবির মেষ রাশিতে গোচর। আমি এই প্রসঙ্গে একটা তথ্য বলে রাখি, প্রশ্ন করেছেন বহু মানুষ বিভিন্ন ইংরাজি পত্রপত্রিকায়, যেভাবে আপনাদের যে অ্যাসেন্ডেন্টের বলে বিচার করা হয় সেটা রবি মাস ধরে করা হয়, ঠিক আছে। আমাদের যেরকম রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, যেভাবে হোড়া ভিত্তিক আমাদের যে দিনগুলো স্থাপন করা হয়েছে, এটা সবই ভারতবর্ষের বৈদিক জ্যোতিষশাস্ত্রের অঙ্গ। সারা পৃথিবী সেটাকে মেনে নিয়েছে পরবর্তীকালে। যে যেভাবেই বলুক, সানডে মানডে করে বলুক আর রবিবার সোমবার করে বলুক, সেটা আমাদের হোড়া অনুসারে তৈরি করা হয়েছে। তো আমাদের প্রত্যেক মাসে, বাংলা মাসে যেটা আমরা ব্যবহার করি, এই মাস অনুসারেই রবির অ্যাকচুয়ালি অবস্থান করে। একমাত্র যে মাসগুলো 32 দিনে হয় বা কখনো কখনো কোনো মাস 31 দিনে হয়, সে মাসে একটু সমস্যা থাকে। যেরকম দেখবেন যে পয়লা বৈশাখ সংগঠিত হবে 15 তারিখ, কিন্তু রবি তার একদিন আগেই মেষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে। অর্থাৎ সংক্রান্তি কথার অর্থ হচ্ছে থ্রেশহোল্ড, মানে চৌকাঠ ডিঙানো। সেই চৌকাঠ ডিঙাচ্ছে কিন্তু রবি মিন থেকে মেষে, সেটা 14 তারিখ। অর্থাৎ আমরা অনেক সময় বলি সংক্রান্তির দিন কোনো জায়গায় থাকবো না, কেন? কারণ অনেক সময় কনভেনশনালি আমরা বলে থাকি। তো সেটার ব্যাপারটা কিন্তু হবে অ্যাকচুয়ালি 13 আর 14 জামছাড়ে, কিন্তু আমরা পালন করব 14 আর 15 জামছাড়ে। তো এরকম কিছু হয়, কিন্তু সেটা 1-1.5 দিনের বেশি কখনোই হয় না। তো ইংরেজি ভাবে যে মাসে রবি যে ঘরে অবস্থান করে সেটাকে তার অ্যাসেন্ডেন্ট ধরে বলে। যেমন ধরুন কোনো মানুষের শ্রাবণ মাসে জন্ম, মানে টেন্টেটিভলি মিড অফ জুন থেকে মিড অফ জুলাই, তো মনসা পুজোর দিন শ্রাবণ মাস শেষ হয়, সেটা মোটামুটি দেখবেন 17ই অগস্ট, কোনো মাসে 18ই অগস্টও চলে যায়। তো সেই সময়ে যার জন্ম হয় তাকে তারা ধরে নেয় যে সেটা হচ্ছে কর্কট লগ্নের মানুষ। তার পরের মাসে যখন রবি তার মূল ত্রিকোণে থাকে, সেটাকে ধরে নেওয়া হয় তার সিংহ লগ্নের মানুষ। এইভাবে তারা বিচার করে। এই বিচার পদ্ধতিতে ভুল আছে বা ঠিক আছে সেই নিয়ে আমি মন্তব্য করব না, কিন্তু এটা আমাদের ওয়েস্টার্ন কালচারে, মুখ্যত ভারতেও কিছু জায়গায় ঘটে, এখন নতুনভাবে সংগঠিত হয়, কিন্তু মুখ্যত ইউরোপ বা আমেরিকা মহাদেশের আর উত্তরাংশে, যেখানে ফ্রান্সের কলোনি ছিল এক সময়, মুখ্যত কানাডা বর্তমান যেটাকে বলে, এরকম জায়গাতে এরকম ব্যাপার, ইতালিতে বা একদম পূর্ব ইউরোপে, রাশিয়ার পশ্চিম পাশে বা মিডল ইস্টের কিছু কিছু অংশে এরকমভাবে বিচার করা হয়। তো বিভিন্ন বিচারের পদ্ধতি আছে, তার মধ্যে এটাও একটা। বাট আমরা এভাবে বিচার করি না, আমরা চন্দ্রমাস ধরে বিচার করি। চন্দ্র একটা রাশি, মানে পুরো একটা রাশিচক্রের 12টা ঘুরে আসতে প্রায় 29.5 দিন সময় লাগে। তো মানে বিভিন্ন ধর্মমত নির্বিশেষে চন্দ্রমাসকেই ধরা হয়। সেই জন্য দেখবেন প্রত্যেকটা বিভিন্ন রিচুয়ালস আছে পৃথিবীতে। মোটামুটি ধরুন মিডল ইস্ট থেকে একদম সাউথ চায়না সি পর্যন্ত এই যে বিস্তার ভূখণ্ডের, এখানে যেরকম সনাতন ধর্ম রয়েছে, অন্যান্য অসংখ্য ধর্ম রয়েছে, এরা যারা যে রিচুয়ালসগুলো পালন করে, সেই রিচুয়ালসগুলো কিন্তু এগোয় পেছোয়। সেটা ঠিক আমাদের চন্দ্রকে ধরে করা হয় বলেই এগোয় পেছোয়। তো ক্যালকুলেশনের মোডটা কিন্তু মোর অর লেস একই হয়। সেই জন্য অনেক সময় দেখবেন যে সেগুলো পিছোতে আবার একই জায়গায় এসে উপস্থিত হয়। আমাদের ক্ষেত্রে ধরুন দুর্গাপুজোর ক্ষেত্রে বা সেক্ষেত্রে আমাদের মাস নির্দিষ্ট করা আছে, তো সেই মাসের মধ্যে সংগঠিত করতে হয়। যেমন ধরুন যেটা অকাল বোধন, ভগবানের তৈরি, যখন তিনি মহামায়াকে এই পৃথিবীর বুকে আরাধনা করেছেন, অকাল বোধন যেটাকে বলা হয়, আমাদের যে সময় দুর্গাপুজো হয় সেটা শরৎকালই হয়, এবং পুরো ব্যাপারটাই
মায়ের যে আবির্ভাব তিথি তার সাথেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। তো প্রত্যেকটা জিনিসের দিনব্যাপী হয় বলে আমাদের মাসটা ফিক্সড থাকে, মাসটা এদিক ওদিক হয় না। যেমন ধরুন কিছু কিছু পুজো আছে, যেরকম আমি মা মনসার পুজো বললাম, বিশ্বকর্মা পুজো, সেগুলো একটা নির্দিষ্ট দিনেই সংগঠিত হয়। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো হবে। কিন্তু অন্যান্য যে পুজোগুলো হয়, যেমন কার্তিক মাসে আমরা যে নর্মাল মায়ের আরাধনা করি, যখন মায়ের রুদ্ররূপের আরাধনা করি, প্রত্যেক মাসেই তো একটা করে অমাবস্যা থাকে। তো কোনো কোনো মাসে দুটোও থাকে যদি মাসের শুরুতে হয়। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা মাসে মায়ের একটা নির্দিষ্ট মানে রূপে পুজো করা হয়। কিন্তু মেন যে আমরা যেটাকে মোটামুটি কার্তিক মাসে যে পুজো হয়, সেখানে দিন কার্তিক মাসে কিন্তু হয়তো 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, মানে 30 দিনের মধ্যে সেটা রবি যখন আমাদের তুলার ঘরে থাকবে সেই সময় সংগঠিত হবে, সেটা চেঞ্জ হবে, মাসটা চেঞ্জ হয় না কখনো। কিন্তু অন্যান্য ক্ষেত্রে মাসগুলো চেঞ্জ হয়, সেটাই। তো এগুলো সব কিছুই বিভিন্ন রীতি আছে, রিচুয়ালস আছে, খাদ্য গ্রহণ থেকে শুরু করে স্নানের সময়, তথা উত্তরায়ণ চলছে, দক্ষিণায়ন চলছে, কখন কোন সময় আছে তার নির্দিষ্ট নিয়ম আছে। এবং এই নিয়মগুলো বানানো হয়েছে আমাদের হিতার্থেই বানানো হয়েছে। যারা বানিয়েছেন তারা আমাদের থেকে কয়েক লক্ষ কোটি গুণ বেশি জ্ঞানী এবং পণ্ডিত, যারা এখান থেকে বসে উইদাউট এনি অ্যাপারেটাস, কত দূরে বৃহস্পতি আছে, কত দূরে শনি আছে, কতদিন তারা কোন রাশিতে অবস্থান করে, পুরো সিলেস্টেরিয়াল ফিজিক্সটা তাদের কাছে জলের মতন পরিষ্কার ছিল। সেই জন্য তারা কয়েক লক্ষ বছর আগে সেই সমস্ত জিনিস লিপিবদ্ধ করে গেছে, যা আমরা এখন যন্ত্র দিয়ে করতে অনেক সময় লাগবে। এবং এত নির্ভুল, যারা হাতে কোনো দিন ছক করেছেন পল বিপল দিয়ে একেবারে ধরে ধরে, পুরনো দিনের যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা বিষয়গুলো খুব ভালো করে জানেন। এখন তো সফটওয়্যারে ফেলে আমরা করি, খুব দ্রুত হয়ে যায়, কিন্তু তখন হাতে করতে হতো একদম শুরুর দিকে। তো ক্যালকুলেশনগুলো এত নির্ভুল এবং এত সঠিক, যা বর্তমান যুগে বসে চিন্তা করলেও অবাক করতে হয়। তো আমি আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে রবি আগামী 14 তারিখ থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত সে মেষ রাশিতে অবস্থান করবে। এবং বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, কোনো বইতে 10 ডিগ্রি, কোনো বইতে 20 ডিগ্রি, কোনো বইতে 15 ডিগ্রি পর্যন্ত রবি এক্সল্টেড থাকে। আমি মোটামুটি এই ঘরের 20 ডিগ্রি পর্যন্ত রবির বলবত্তা যথেষ্ট থাকে। রবি সবসময় বলবত্তা থাকে, রাজার বলবত্তা কখনো ক্ষীণ হয় না। রাজা কখনো ডরম্যান্ট থাকতে পারে কিন্তু বলহীন থাকে না। বলহীন থাকলে তার ডোমেইন থাকবে না। অর্থাৎ রবি যদি কখনো বলহীন হয়ে পড়ে তাহলে সৌরজগৎটাই বিনষ্ট হয়ে যাবে। দ্যাটস দ্য রিজন। সে কখনো ডরম্যান্ট থাকতে পারে, বা অ্যাপারেন্টলি মনে হতে পারে আজকের সূর্য ওঠেনি, সুতরাং আজকের দিনটা মেঘলা, মেঘ সেখানে ডমিনেট করছে, কিন্তু মেঘের দূরত্ব তো মোটামুটি 2.5 কিলোমিটার থেকে 7-8 কিলোমিটার পর্যন্ত, তার বাইরে তো কিছু নেই, তার বাইরে বিস্তৃত মহাশূন্য। এবং 11-12 কিলোমিটারের পরে তো আর কোনো নেই, এয়ার প্রেশার অত্যন্ত কম। তো সেই হিসাবে রবি তার নির্দিষ্ট জায়গাতেই রয়েছে এবং স্বমহিমায় রয়েছে, সেই জন্য আমরাও রয়েছি। তো তিনি যখন মেষ রাশিতে প্রবেশ করে, আমি মেষ রাশি সম্পর্কে আপনাদের একটু বলে দিই। রাশিচক্রের প্রথম ঘর মঙ্গলকে দেওয়া হয়েছে। আমি অনেকবার আপনাদের আলোচনায় বলেছি, প্রত্যক্ষ বা পরোক্ষে, যে মঙ্গল হচ্ছে আমাদের জীবনী শক্তির মেন উৎস। মঙ্গল কিন্তু তামসিক মুখ্যত এবং রাজসিক। তামস এবং রাজস প্রবৃত্তি থেকেই মুখ্যত আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডের সৃষ্টি হয় এবং তারপরে সেটা সাত্ত্বিক দিকে যাত্রা করে, যদি তার মধ্যে সেই সোলের মধ্যে সেই পরম ভগবানকে সে আকৃষ্ট করবার মতন ক্ষমতা তৈরি হয়। কিন্তু তার গতিপথটা শুরু হয় সবসময় তামস এবং রাজস থেকে, অর্থাৎ ষড়রিপুর বশবর্তী হয়েই জীবন শক্তি শুরু হয়। সেটা হয়তো গাছপালার ক্ষেত্রে আমাদের পক্ষে বোঝানোটা মুশকিল আছে, কিন্তু যদি তার খুব একনিষ্ঠ বিচার করা যায় এবং খুব কিন অবজারভেশন থাকে, তাহলে সেখানেও সেই জিনিসটাই সংগঠিত হয়। তো আমাদের সমস্ত প্রাণের বিস্তার বা প্রাণের সৃষ্টি, আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডের সৃষ্টি, সমস্ত কিছু মঙ্গল থেকে ঘটে। কারণ মঙ্গলের মধ্যে তাপ আছে অনিয়ন্ত্রিত,
তার সাথে তার মধ্যে জলভাগও আছে। মঙ্গলের দেখবেন একটি সাইন ওয়াটারি সাইন দেওয়া আছে, যদিও সেই ওয়াটার কিন্তু নর্মাল ওয়াটারের মতন নয়, থকথকে এবং হালকা কাদা মাখা জল যেরকম হয়। মূর্তিকাররা যখন মূর্তি নির্মাণ করেন দেখবেন যে পা দিয়ে যে মাড়ায় কাদাটা তৈরি করার আগে, মূর্তি বানানোর আগে মাটিটাকে তৈরি করেন তারা, সেই অবস্থাটা হচ্ছে বৃশ্চিকের অবস্থা, একটু টেম্পারেচার বেশি। আর তার সাথে সেখানে এয়ারের প্রাচুর্যও রয়েছে। তো সেই তিনটে ভাবে প্রাণের সৃষ্টি হয়। তো মঙ্গলের সাথে তামসিক এবং রাজসিক গুণ বর্ণনা থাকলেও সেখানের সাথে সৃষ্টি যুক্ত আছে। সেই জন্য রবি যখন সেখানে ঢোকে তখন সোল এন্টার করে। সেখানে সোল এন্টার করা মাত্র সেই যে পঞ্চভূতের পদার্থটি আছে তার মধ্যে প্রাণের সঞ্চার হয়। তো তাকে আমরা জীব হিসাবে বলে থাকি এবং সেই কারণেই রবিকে এখানে এক্সল্টেড বলা হয়। এটা হচ্ছে বেসিক কজ। অন্যান্য যে কজ সেগুলো সবই সাবসিডিয়ারি। তো একটা দেহের মধ্যে প্রাণের সঞ্চার হচ্ছে এবং সেই মানে দেহটি সঙ্গে সঙ্গে সে রেসপন্স করা শুরু করছে তার প্রকৃতি অনুসারে। তো সেটাই হচ্ছে মেষের প্রধান কাজ। তো মেষের মধ্যে মঙ্গলের মূল ত্রিকোণ ফায়ারি সাইন, এখানে অসম্ভব এনার্জির কারক গ্রহ, অসম্ভব এনার্জি মঙ্গলের মূল ত্রিকোণ। এগিয়ে যাওয়া, ফেয়ারলেসলি এগিয়ে যাওয়া, কনভিকশন, এনার্জি, ফোর্স, থ্রাস্ট, অ্যাক্সিলারেশন, অ্যারোগেন্স, যুদ্ধ, অল্টারকেশন, আমাদের রক্তপাত, সমস্ত কিছু এই ঘরের সাথে। তাহলে ভাববেন না আমি মঙ্গলকে রক্ত দিয়ে ডিনোট করছি যেহেতু দুটোর রং লাল বলে, এর কোনো মানে নেই। অ্যাঙ্গার, সেলফ কনফিডেন্স, অ্যাকশন, কারেজ, অ্যাম্বিশন, সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চালিকা শক্তি, পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ সমাজকে এগোনোর চেষ্টা করেছে, ভারতবর্ষে তথা আমাদের এই বাংলাতেই এত অসংখ্য বিপ্লবীর জন্ম হয়েছে, মানে ওই ফেজটাতে যা কল্পনার বাইরে। মোটামুটি 1880 পর থেকে 1940 পর্যন্ত এই ফেজের মধ্যে বা শুধু মানে অবিভক্ত মানে বেঙ্গল প্রভিন্স যে পরিমাণ বিপ্লবী, মানে মহান বিপ্লবী, যে কোনো একজনের সম্বন্ধে কথা বললেই সারাদিন চলে যাবে। এইরকম টাইপের এদের প্রত্যেকেরই কিন্তু এই ফেজটা, মানে যারা সমাজকে একটা পরিবর্তনের কারক হিসাবে কাজ করতে পারে, সমাজে একটা রেভলিউশনারি চেঞ্জ করে। যেরকম ধরুন মোবাইল একটা রেভলিউশন। মোবাইল ছাড়া এই যে রেকর্ডও করছি মোবাইলে, আপনারা শুনবেন অধিকাংশ মোবাইলে। তো এর রেভলিউশন। এখনকার সময় যদি একটা মানুষের থেকে দুদিন মোবাইল আলাদা করে রাখা হয়, সে মানুষ হয়তো খাদ্য ছাড়া বাঁচতে পারে, মোবাইল ছাড়া বাঁচতে পারবে না। তো এর কারকতা বা এর প্রয়োজনীয়তা এতটাই মানুষের কাছে সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেরকমই মঙ্গল হচ্ছে এরকম ধরনের জিনিস। বা ধরুন এখন আমরা মোবাইলের মাধ্যমে টাকা পয়সার ট্রানজাকশান করি, অধিকাংশই ছোটোখাটো টাকা, তো অবশ্যই। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আমাদের সাথে আস্তে আস্তে রপ্ত হচ্ছে। 5-6 বছর আগেও এতটা রপ্ত হয়নি, এখন রপ্ত হয়ে গ্রামের দিকেও আমি দেখেছি মানুষ বিভিন্ন ফুচকা খাচ্ছে বা টোটো চালক, তার ওখানেও একটা বারকোড দেওয়া আছে, 10 টাকা 20 টাকা ট্রানজাকশনও মানুষ ইউপিআই দিয়ে করছে। এই যে আমরা আস্তে আস্তে ইউজ টু হচ্ছি ব্যাপারটার সাথে, এটা আরও 10 বছর বাদে আরও হয়তো আধুনিক কিছু সিস্টেম এসে যাবে, হয়তো ভয়েস কমান্ড নিয়ে নেবে বা অনেক কিছু হতে পারে, সফটওয়্যার যেভাবে ডেভেলপ করছে। এই যে চেঞ্জগুলো, যেগুলো সমাজের বুকে কোনো মানুষ চেঞ্জ করুক, কোনো যন্ত্র চেঞ্জ করুক, যন্ত্র তো একা একা চেঞ্জ করতে পারে না, যন্ত্রের পেছনে একটা মস্তিষ্ক থাকে। এই জন্য ভগবানকে যারা নিরাকার বলে চিন্তা করে, তো নিরাকার ভগবান তিনটের ক্ষেত্রেই, মানে সাকার নিরাকার মধ্যবর্তী তিনটে ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয়। তো নিরাকারের পেছনে শক্তিমান যেখানে আছে, শক্তি যেখানে আছে সেখানে শক্তিমানও আছে। হ্যাঁ, এই যে আমাকে আলোতে দেখতে পাচ্ছেন, তো তার মানে আলোটাকে আপনি যদি শুধু বলেন আলোটা নিরাকার, তা নয়, এখানে আলো জ্বলছে দুটো, তো আলোকিত করার জায়গা আছে,
সেখানে সোর্স এনার্জি একটা জায়গা থেকে আসছে, সেটা কয়লা পড়িয়ে হোক, হাইড্রো ইলেকট্রিসিটি থেকে হোক, পরমাণু থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, শক্তি আছে মানে দেয়ার শুড হ্যাভ আ শক্তিমান। তো সে যে ফর্মে থাকতে পারে, ভগবান যে কোনো ফর্মে থাকতে পারে, সে সাকারও থাকতে পারে, নিরাকারও থাকতে পারে, কিন্তু শুধু নিরাকারবাদী যারা মনে করে তারা কিন্তু ভগবদ গীতাকে অবহেলা করছে। সেখানে পরিষ্কার বলা আছে যে আমি সম্পূর্ণ সাকার, আবার প্রয়োজন পড়লে আমি নিরাকারও, আমি আমার প্রয়োজন অনুসারে, এটাকে কখনো ভাববেন না। সুতরাং যে কোনো ওয়েপনের এগেনস্টেও, যন্ত্র বা অ্যাপারেটাসের এগেনস্টেও দেয়ার শুড হ্যাভ আ ব্রেন, এবং সেই ব্রেনটা কিন্তু অলওয়েজ রবি, মনে রাখবেন। কালমিনেশন অফ অল থটস, কোয়াগুলেশন অর অ্যাকুমুলেশন অফ অল থটস, দ্যাট ইজ কল্ড রবি। সমস্ত গুণ আছে রবির মধ্যে, সেই জন্যই তো সমস্ত গুণ সে বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তার যারা কর্মাধ্যক্ষ তাদের দিয়ে রাজা কাজ করাচ্ছেন তাদের প্রকৃতি অনুসারে। রবি নিজে কখনো কোনো কাজ করে না, রবি শুধু নির্দেশ দেয়। রাজার কাজ নির্দেশ দেওয়া, রাজার কাজ এসে রাস্তা তৈরি করা নয়। তার জন্য ইঞ্জিনিয়ার রাখা আছে, তার জন্য বড় বড় আমলা সচিব রাখা আছে, তারা এসে দেখবেন। কর্মচারী রাখা আছে, রাজা এসে কখনো দেখবেন না, রাজা তার হিসেবটা নেবেন যে কাজটা হলো কিনা, না হলে তিনি দণ্ড দেবেন। এটাই হচ্ছে সারা পৃথিবীর নিয়ম, রুলস। বা কেউ যদি সেই রোড নষ্ট করে সেও দণ্ডপ্রাপ্ত হবে, কারণ সেটা পাবলিকের জিনিস। তো এটা হচ্ছে রবির বেসিক প্রকৃতি, যারা আমাদের তৎকালীন সমাজকে পরিবর্তন। সারা পৃথিবীতেই তো পরাধীনতার গ্লানি ছিল, যে যেখানে শক্তিমান সেখানে। আর ব্রিটিশরা হচ্ছে এই সমস্ত সারা পৃথিবীতে আজকে যত গন্ডগোল চলছে তার 90% শিরোনামে বসে আছে ব্রিটিশরা। এই ছোট্ট একটা দেশ সারা পৃথিবীতে অনাচার ছড়িয়ে দিয়ে চলে গেছে, যেখানে পেরেছে সেখানে লাইন টেনে দিয়ে চলে গেছে, এবং আমরা সেই লাইনের কেউ এপাশে কেউ ওপাশে থেকে শত্রুতা, কনস্পিরেসি এসব বহন করে চলেছি। সারা পৃথিবীতে ওরা করেছে। এই জন্য নেপোলিয়ন ওদের দোকানদারদের জাতি বলতো, আর নেশন অফ শপকিপার। নিজেদের দেশের কিচ্ছু হতো না, শুধু বুদ্ধিটা ছিল, সময়ের সাপেক্ষে বুদ্ধিটা এগোনো ছিল। এখন যদিও ওদের বুদ্ধি অনেক পিছনে চলে গেছে, সবাই এগিয়ে গেছে, ওরা স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, কিন্তু যা গন্ডগোল করে দেওয়ার করে দিয়ে চলে গেছে। তো সেই গন্ডগোলের মাসুল এখনো মানুষ ভোগ করছে, কোটি কোটি মানুষ ভোগ করছে। তো সেই হিসাবে তৎকালীন সময় যারা সমাজকে চেঞ্জ করার চেষ্টা করেছিল তাদের মধ্যে কিন্তু অদম্য সাহস এবং শক্তি, কারকতা ছিল। আমি এর থেকে বেশি বললে বিতর্কের সৃষ্টি হবে, তার কারণ সেই সময়ের মানডেন ধরে ধরে বোঝানো যায় যে কেন ভারতবর্ষের এই অংশে বেশি পরিমাণে বৈপ্লবিক কাজকর্ম হয়েছে। যেমন ধরুন মহারাষ্ট্রে অসংখ্য বিপ্লবীর জন্ম হয়েছে, অসংখ্য। পাঞ্জাব প্রভিন্সে, পশ্চিম উত্তরপ্রদেশে, উত্তর রাজস্থানে, তখন তো এভাবে আর ডোমেইন ছিল না, বিভিন্ন রকম প্রভিন্সে ভাগ ছিল, অসংখ্য। সাউথ ইন্ডিয়াতে অসংখ্য বিপ্লবীর জন্ম হয়েছে, সারা পৃথিবীতেই কম বেশি, সারা ভারতেই কম বেশি হয়েছে টোটাল তখনকার যা ভারতবর্ষের ছিল। তো এগুলো কেন হয়েছে তার কারণ মানডেন ধরে ধরে বোঝানো যায়। মাস্টারদা সূর্য সেন, তার উপরে যে অকথ্য অত্যাচার হয়েছিল, ব্রিটিশরা নিজেদের সভ্য জাতি বলে ক্লেম করে। কোনো, আমি তো বলছি, কোনো পৈশাচিক মস্তিষ্ক, কোনো বিকৃত মস্তিষ্ক কোনো মানুষের ওপরে ওই রকম অত্যাচার করতে পারে না, যে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছিল বা তার সাথীদের হত্যা করা হয়েছিল। মানে ওদের মতন নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে খুব কম আছে। এবং তৎকালীন সময় যারা, মানে অ্যাস্ট্রোলজির একটি বই আছে, আপনাদের বলে দেব কোনো একদিন, যে আমাদের মানডেন ধরে ধরে তার প্রেক্ষাপট ঘটিত ডিফারেন্স আছে, যদিও বইটা বিদেশি ভাষায় লেখা আর কি, তর্জমা হয়নি। আমি বলে দেবো, কখনো দেখবেন যে তৎকালীন সময় যারা জ্যোতিষ চর্চা করতো তারা কি সুন্দর মানডেন মিলিয়ে মিলিয়ে তারা হিসেব করতে। তো সেই প্রেক্ষাপটে এই ঘটনাটা বলছি, যেহেতু অ্যারিজ নিয়ে কথা বলছি। অ্যারিজ
আমাদের দেশের সাথে তোরা সারা পৃথিবীর যত বৈপ্লবিক কর্মকাণ্ড হয়েছে, যেখানে নিঃস্বার্থ কর্মকাণ্ড হয়েছে, অর্থাৎ নিজের দেশে পরাধীনতার গ্লানি সহ্য করায় যে কত বড় যাতনা যারা করেছেন তারাই জানেন। তো এই ব্যাপারটাতে অ্যারিস খুব বড় রকম ফল প্রদান করে, খুব বড় রকম। তো সেই বিষয়টিও আছে। তার সাথে এই ঘর যেটা দেয় সেটা হচ্ছে গুড হেলথ দেয়, উইল ফোর্স দেয়, সেলফ কনফিডেন্স দেয়, লিডারশিপ দেয়, হাই গভর্নমেন্ট অফিসিয়াল দেয়, ব্যুরোক্র্যাটস দেয়, পলিটিশিয়ান দেয়, অথরিটেটিভ পজিশন দেয় প্রচুর, যেখানে ডিসিশন মেকিং এবিলিটি আছে, রুলিং পাওয়ার দেয়, মন্ত্রী, ডিপ্লোম্যাট তথা অ্যাকশন ওরিয়েন্টেড যে সমস্ত কাজ হয়, অর্থাৎ বিভিন্ন রেজিমেন্টের কাজ, যেখানে অর্ডার আসলো যে ছোট একটা কারবাই কিছু করতে হবে এখানে, না হলে জায়গাটাকে মানে পিস রেস্টোর করা যাচ্ছে না, তখন সেই রিলেটেড যে কাজকর্ম সেই কাজও অ্যারিস থেকে দেখায়। তো অ্যারিস হচ্ছে সমস্ত বল বা শক্তির পরাকাষ্ঠা। রাজা সেখানে যখন প্রবেশ করে, আমি একটু আগে বললাম সোল প্রবেশ করে তো সোলের সঞ্চার হয়। রবি যে ঘরে প্রবেশ করে সে ঘরের আলো সে প্রজ্বলিত করে। তার সাথে যেটা মুখ্যত করে সেটা হচ্ছে মঙ্গলকে, মঙ্গল হচ্ছে রাজার প্রধান সেনাপতি। তো সেই সেনাপতির ঘরে রাজা প্রবেশ করেছে, রাজা সব থেকে সিকিউরড পজিশনে রয়েছে, কারণ তিনি পুরো তার ব্রিগেড বা তার পুরো রেজিমেন্ট দ্বারা পরিবেষ্টিত, যেখানে কিছু ক্ষতি করতে পারবে না, কেউ তাকে এফেক্ট করতে পারবে না। 2 নম্বর হচ্ছে রাজার 3 রকম কাজ থাকে, রবির 3 রকম ফাংশন আছে, মানে আমি অ্যাকশন ওরিয়েন্টেড ফাংশন বলছি, ডেভেলপমেন্টাল ফাংশন বাদ দিয়ে। সেটা হচ্ছে তার যে ডোমেইন, সে ডোমেইন যে জমির ওপরে সে অধিকার বোধ তাকে রক্ষা করা। 2 হচ্ছে কেউ যদি আক্রমণ করে সেটাকে প্রতিহত করা এবং জনগণকে পিস অ্যান্ড প্রসপারিটি এবং শান্তি প্রদান করা, যত কম ক্ষতি হয়ে পারে জানমালের। 3 নম্বর হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে শত্রুকে আক্রমণ করা। এই 3টে কাজই এই ঘর থেকে সংগঠিত হয়, সেই জন্য রাজার স্ট্রেংথ অত্যন্ত বেশি থাকে। এবার আসি মুখ্য আলোচনায়, সেটা হচ্ছে এই ঘরে যে ডিসপোজিটার সে নিচ হয়ে আছে বর্তমানে, বা যখন রবি প্রবেশ করবে সে তখন যদিও নবাংশে রবির ঘরে প্রবেশ করে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সে নিচ থাকবে এবং জুন মাসে 7 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। তো রবি যতক্ষণ এই ঘরে থাকবে, মঙ্গল মোটামুটি 18-20 ডিগ্রি পর্যন্ত অবস্থান করবে কর্কট রাশি। যেই ঘরে অবস্থান করছে সেই ঘরের ডিসপোজিটার যদি কোনো কারণে নিচ থাকে, শুধু তাই নয়, মঙ্গলের যে বর্তমান পজিশন আছে তার উপরে রাহুর দৃষ্টি আছে এবং বৃহস্পতি খুব দ্রুত, মানে বৃহস্পতির তৃতীয় আছে, খুব দ্রুত বৃহস্পতির দ্বিতীয় চলে আসবে, যদিও সেই ঘটনা ঘটার আগে রবি তার স্থান পরিবর্তন করে নেবে। তবুও আমি বলবো যে খুব একটা যে ভোগ ফল দিতে পারবে, খুব একটা যে পজিটিভ ফল এক্ষেত্রে দিতে পারবে তা নয়। তার ফলে রাজা কি হবে, রাজা কিছুটা ফিবল বোধ করবে, সে কিছুটা দুর্বল বোধ করবে। হয়তো দেখা যাবে তার রেজিমেন্টের মধ্যে কোথাও ইউনিটির অভাব রয়েছে, বা যে স্ট্রেংথ চিন্তা করে তিনি এসেছেন সেই স্ট্রেংথ সেই পরিমাণে জায়গায় নেই। সোলজাররা ডিপ্লোমেসির কাজ করছেন, তাদের করতে হয় বহু জায়গায়, কিন্তু অধিকাংশই যদি কাজ করে লড়াই ব্যতি রেখে, তাহলে ব্যাপারটা অন্যদিকে হতে পারে। কনফিডেন্সের অভাব বোধ করবে, ফাউল প্লে হতে পারে, টক্স যে জায়গাটায় হবে সেইখানে গন্ডগোল করতে পারে। মঙ্গল যে ঘরে অবস্থান করে তার থেকে 8 নম্বর ঘরকে সে সব থেকে বেশি ক্ষতি করে। সে 8 নম্বর ঘর চন্দ্র থেকেও 8 নম্বর ঘর, তার ফলে চন্দ্রের যে 7th হাউসের 2nd হাউস অর্থাৎ কুম্ভের ঘর, সেই ঘরও বর্তমানে অ্যাফেক্টেড হয়ে থাকবে। তার ফলে রাজা তার যে পরিমণ্ডল দ্বারা সুসজ্জিত থাকে, যেটা তার
শক্তির একটা উৎস, তাকে বিভিন্ন মন্ত্রী পার্ষদ যারা আছেন তারা বিভিন্ন মন্ত্রণা দেন এবং সেই মন্ত্রণা অনুসারে তার দেশ পরিচালিত হয়। তো সেইখানেও কিন্তু ফাম্বল হবে। 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুক্র 13 তারিখ গিয়ে ডাইরেক্ট হবে, অর্থাৎ রবি যেদিন প্রবেশ করবে তার আগের দিন, এবং শুক্র মোটামুটি 20 তারিখ পর্যন্ত সে খুব একটা ফল দেওয়ার মতন অবস্থায় সে থাকবে না। যার দরুন শুক্র যেহেতু থাকবে না এবং শুক্রের ঘরে যেহেতু চন্দ্র এক্সল্টেড থাকে, তো সেই কারণে চন্দ্র সেখানেও কিন্তু কিছুটা অ্যাফেক্টেড থাকবে, তার তুঙ্গ ঘরের অবস্থানটা অ্যাফেক্টেড থাকবে এবং সেটা কালপুরুষের 2য় ঘর। তো সেদিক থেকেও কিন্তু তার যে প্রপার স্ট্রেংথ এবং তার উপরেও কেতুর দৃষ্টি থাকবে, যদিও কেতুর দৃষ্টি নিয়ে বলা যায় না, কেতুর প্রভাব থাকবে, তো তার ফলে বৃষের ওপরে, তো তার ফলে সামগ্রিক পরিমণ্ডলে রবির যে স্ট্রেংথ বা স্ট্যামিনা, তার যে এক্সল্ট হওয়া মাত্র তার যে ফল প্রদানকারী ক্ষমতা, সেটা কিন্তু অনেক কম থাকবে। এটা সার্বিকভাবেই আপনাদের আমি বলেছিলাম যে এই পুরো ফলটা 28 তারিখ অর্থাৎ যেদিন অক্ষয় তৃতীয়া আছে সেই দিন পর্যন্ত থাকবে, তারপরে এটা সিস্টেমেটিক্যালি গেট ডাউন হতে থাকবে। ফলে এক্সল্টেশনের যে ফল সেটা শুরুতেই দেবে না। প্রত্যেকটা দেশ সেই মহান চাণক্যের প্রিন্সিপাল, শত্রুর শত্রু আমার মিত্র, এইরকম একটা প্রিন্সিপালে কিন্তু তারা চলবার চেষ্টা করবে। অর্থাৎ দেখা যাবে যে কোনো শক্তিধর দেশ সে কোনো একটা দেশের শত্রুকে গিয়ে কোনোভাবে বেশি পাওয়ারফুল করছে, তো সেই দেশের শত্রুকে আবার সেই দেশ এসে পাওয়ারফুল করবে, ফলে একটা ট্যানজেশনাল ফোর্স সেখানে কিন্তু কাজ করবে, যেটা খুব মারাত্মক, যে কোনো দেশের স্থিতি শান্তির উদ্দেশ্যে মারাত্মক। তো যদিও এই মুহূর্তে সেই জাতীয় কোনো সম্ভাবনা নেই, তার কারণ আপনাদের আমি বলেছিলাম আপনারা 13 তারিখ লক্ষ্য করে দেখবেন, 14 তারিখ বহু মানুষ আমাকে ফোন করে 14 তারিখ শনি আর রাহু, আরে প্রত্যেক 12.5 বছর আগেও ছিল, তখন এত লোক ইউটিউব দেখতো না বা এত কিছু দেখতো না বলে জানতো না, প্রত্যেক বছরই থাকে। তখন কি হয়, আমি বারবার বলেছি যদি ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলে প্রবলেম হতো, কিন্তু কেউ তো দাঁড়াচ্ছে না, চুপচাপ বেরিয়ে যাচ্ছে, সুতরাং বিশাল কিছু গন্ডগোল হবে না, শুধু মানুষের বিবেক শূন্যতা সৃষ্টি হবে। আমি আজকে 6 তারিখ অনুষ্ঠান করছি, পরশুদিন রাত্রিবেলা একটা অনুষ্ঠান করেছিলাম, যদি পাবলিশ হয়ে যায় দেখবেন। আমি বারবার বলেছি মানুষ বিবেক শূন্য হয়ে যাবে, অর্থাৎ তার যে কনসেন্স আছে সেই কনসেন্স উইল বি গেটিং অ্যাফেক্টেড। বিবেক শূন্য হলে মানুষ কি করে, মানুষ এমন কিছু অহিতকারী কাজ করে ফেলে, আমি মানুষ বলতে সারা পৃথিবীর কথা বলছি, কিন্তু এখানে স্যাটার্ন মানে সারা ওয়ার্ল্ড। তো বিভিন্ন প্রদেশের মান্ডেন অনুসারে সেটা অ্যাক্টিভ বা ডমিনেন্ট থাকবে, কিন্তু কম বেশি ব্যক্তিগত মানুষের ক্ষেত্রেও হবে, সমাজের প্রায় 95% মানুষই এর দ্বারা অ্যাফেক্টেড হবে। তো সেই মানুষ এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করে ফেলবে যে সেই মুহূর্তে তার মাথায় থাকবে না সে কী করছে, এবং অধিকাংশই না জেনে করবে, কিন্তু না জেনে কাজ করবে, সেই কাজটার কি কনসিকুয়েন্স হতে পারে সেটা সম্পর্কেও সে চিন্তা করবে না, সেই কাজটার মানে পরিণামে কতদিন পর্যন্ত তাকে ভুগতে হতে পারে, তার পুরো জীবন বা তার পরিবার বা সমস্ত কিছু তার জন্য যে ড্যামেজ হতে পারে এরকম কিছুও চিন্তা করবে না। সে একটা বোকার মতন ভাবনা চিন্তা জ্ঞানহীনভাবে একটা কাজ করে দেবে বা তাকে দিয়ে প্ল্যানেট করিয়ে দেবে, যাই বলা যাক না কেন, এবং তার মাসুল তাকে দীর্ঘদিন গুনতে হবে। এবং পরিস্থিতিকে নর্মালাইজ করতে, যেহেতু আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে এখন বোন অফ কন্টেনশন রয়েছে, মানে অলমোস্ট এই মনে হয় যুদ্ধ লাগবে, এই মনে হয় যুদ্ধ লাগবে, এরকম একটা স্টেটে দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ কেউ সহজে লাগাবে না, কারণ যুদ্ধ থামানো খুব মুশকিল। রাশিয়া এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে থামানোটা কতটা মুশকিল, কারণ যে দেশের সাথে রাশিয়া লড়াই করছে সেটা রাশিয়ারই একটা সময় অংশ ছিল, ইউক্রেন, ছোট্ট একটি দেশ, 5 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন, এবং রাশিয়ার আয়তনের তার থেকে অন্তত 35 গুণ বেশি,
কিন্তু সেই দেশটির হারানোর কিছু নেই, কারণ এতভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিভিন্ন এড দিয়ে, এবং রাশিয়ার ক্ষয় হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, এরোশন। তো এখন খুব মুশকিল, কারণ যারা যুদ্ধাস্ত্র বানায় বা বিক্রি করে তাদের সবসময় একটা ইন্টেনশন থাকে যে আমার জিনিসটা তো বিক্রি হতে হবে। যদি শান্তি সমাজে এসে যায় তাহলে অনেক ডিপার্টমেন্ট উঠে যাবে, সেগুলো থাকবে না। কিন্তু ভগবান সেটা করবে না। ভগবান কারো কথার মধ্যে দিয়ে সব কিছুকেই চালু রাখে, যাতে সবাই কিছু করে কমে খেতে পারে। এটা হচ্ছে বেসিক জিনিস। যার দরুন যারা অস্ত্র বানান বা বিক্রি করেন, বিভিন্ন রকম শেল, অমুক তমুক, মর্টার, এই সমস্ত বন্দুক, পিস্তল, রাইফেল, স্নাইপার, কামান, প্লেন, এসব বিক্রি হবে। অনেক দাম। একটা প্লেনের যা দাম সেই দিয়ে বোধহয় 50টা এইমস হাসপাতাল হয়ে যায়, এইমসের সমতুল্য। কিন্তু তাও লোকে প্লেন কিনবে, কারণ প্রয়োজনটা এমনভাবে সৃষ্টি হয়ে যাবে। এটাও কৌশল এক ধরনের। কিন্তু আমি বারবার আপনাদের বলছি যে এই সময়টা যেখানে আমরা চলে এসেছি, সেখানে ফার্দার এই ধরনের কোনো গণ্ডগোল হওয়ার বা সেটা এক্সপ্যান্ড করার মতন প্লেস নেই। মে মাসের 12 তারিখ চলে গেলে সেটা আর হবে না। একদম ডেট মনে রাখবেন, 12 তারিখ। 18 তারিখ রাহু নেমে আসবে কুম্ভ রাশিতে, রাহু কেতু শিফটিং হবে, সুতরাং কিছুই ঘটবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এখানে যেটা সংগঠিত হবে সেটা হচ্ছে রাহু এবং শনি যখন কখনো কোনো শনি বা বৃহস্পতির মতন ঘরে এসে একত্রিত হয় এবং শ্রাপিত দোষ নির্মাণ করে, এবং রবি থেকে দ্বাদশে নির্মাণ যখন করবে বা অলমোস্ট দ্বাদশের স্টেটে চলে আসবে, তখন কিন্তু যে জিনিসটা সংগঠিত হয় সেটা হচ্ছে মানুষের, বিভিন্ন মানুষের তার যে চিন্তা, মৌলিক চিন্তা, সেই মৌলিক চিন্তাটা না অনেক বেশি প্রখর হয়ে যায়। আমি ধরুন অনেকে নর্মালি যখন প্রিচ করতাম একটা সময়, আজ থেকে 12-13 বছর আগে, 14 বছর আগে, তো তখন আমি অনেককে জিজ্ঞাসা, অনেকে বলতো যে আমি মহাদেবের বড় উপাসক, আমি প্রত্যেক দিন নাম জপ করি। ঠিক আছে, আপনি কেন করেন? মহাদেবকে নাম জপ কেন করেন? কেউ তো আপনাকে ইন্সপায়ার করেছে, মানে কোনো গুরু আপনাকে বলেছেন যে আপনি এটা করুন। অধিকাংশ মানুষ কিন্তু তার কোনো উত্তর দিতে পারতেন না। অনেক মানুষ রেগে যেতেন, অনেক মানুষ ভাবতেন আমি অসম্মান করছি। আমার কোনো অসম্মান করার, আমি কে কোনো কাউকে অসম্মান করার? আমি বলতাম যে আপনি যদি কোনো কাজ করেন তার পেছনে কোনো একটা কজ থাকবে, তো সেই কজটা কি? তো অধিকাংশ মানুষ, আমরা যারা বিভিন্ন রকম ধরুন ধর্মীয় আস্থা, বিশ্বাস, আমরা যে কাজকর্ম করি, বিধিবদ্ধ কাজকর্ম, ভগবান বলে গেছেন বিধিবদ্ধভাবে তার বিধি প্রাণীপাতেন, তো সেইভাবে আমরা কাজ করি নির্দিষ্ট গুরুর দ্বারা আদেশভাবে। সেই কাজ করার পেছনে গুরুর নির্দিষ্ট ব্যাখ্যা থাকবে, কারণ শিক্ষক এবং মানে ছাত্র, মানে গুরু এবং শিষ্যের মধ্যে বেসিক জায়গা হচ্ছে গুরুর কাজ হচ্ছে উত্তর দেওয়া, শিষ্যের কাজ হচ্ছে প্রশ্ন করে দেওয়া। প্রশ্ন মানে শঙ্কিত করা প্রশ্ন নয়, বা তাকে হিউমিলিয়েট করার প্রশ্ন নয়, জানার প্রশ্ন। এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা কেন হলো, জানার প্রশ্ন। স্পিরিচুয়াল নলেজ, মেটেরিয়াল নলেজের প্রশ্ন নয় এখানে। রামের সীমানা, ভগবান রামচন্দ্রের রাজ্যের সীমানা কতদূর বিস্তার ছিল, এইটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে কি রাজকার্য কিভাবে পরিচালনা করতেন। কেন সবাই বলে রামরাজ্যের কথা, আর রাজ্যের সাথে রামরাজ্যের ডিফারেন্সটা কি? আমাকে এটা শিখতে হবে। উই হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। আমরা এখানে ভূগোল পড়তে বসিনি যে এই রাজ্যে এরা ছোটোবেলা যেরকম পড়তাম, এই রাজ্যের পশ্চিমে, উত্তরে, এটা স্পিরিচুয়ালিটির লক্ষণ নয়। তো বহু মানুষ প্রশ্ন করার সময় জিনিসটা গুলিয়ে ফেলেন, মেটেরিয়াল প্রশ্ন করতে শুরু করেন। জানতে হবে মেটেরিয়াল জিনিস, কিন্তু ওটা বিষয় নয়, গোল নয়। তো সেই প্রশ্ন করে যাওয়া, এবং গুরুর কাজ হচ্ছে উত্তর দিয়ে যাওয়া সেই জায়গায়, তার কনফিউশন দূর করা। এই কনফিউশনটা দূর হয় না বলি, যদি প্রপার গুরু না থাকে তাহলে কনফিউশন দূর না হয়। গুরুর এক্ষেত্রে অবদান অনস্বীকার্য, গুরু ছাড়া কোনো গতি নেই।
আপনাকে পথ দেখাতে পারবে না। এইখানে বহু মানুষের না, যারা ধরুন প্রপার গুরু পাননি, কোনো কারণে পেতে পারেন, তার প্রারব্ধ কর্ম হতে পারে, তার যোগাযোগ হতে পারে, তিনি এমন ব্যস্ত তিনি পাচ্ছেন না কারো শরণাপন্ন হতে, মেটেরিয়াল কাজে লিপ্ত আছেন, বিভিন্ন কজ হতে পারে। কিন্তু কজ যেটাই হোক, তারা যেটা বিলিফ সিস্টেমে আছে সেই সিস্টেমটার মধ্যে না তারা খুব কঠোর হয়ে যাবে কিছুদিনের জন্য। আমি যে টাইমটা বলেছিলাম যে 1 তারিখ সন্ধেবেলার পর থেকে 17 তারিখ বা 18 তারিখ, আমার কাছে ডেটটা এই মুহূর্তে নেই, এরকম একটা ডেট পর্যন্ত খুব কঠোর হয়ে যাবে, এবং এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী হবে। তার ফলে প্রত্যেকের যে আস্থা বা বিশ্বাসের জায়গাটা, সেটাকে সে প্রতিষ্ঠা করবার চেষ্টা করবে, এবং প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় কনফ্লিক্ট হতে পারে। এই জায়গাতে মৌলিক জায়গায় কনফ্লিক্ট হতে পারে, কিন্তু যেটাই হোক না কেন সেটা 17-18 তারিখের পরে সেটার গুরুত্ব খুব একটা থাকবে না, কারণ প্ল্যানেট তার স্ট্রেংথ হারিয়ে, নেগেটিভিটি স্ট্রেংথটা হারিয়ে ফেলবে। সুতরাং সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার ব্যাপার নেই। রবির দ্বাদশে সংগঠিত হচ্ছে বলে রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রে এরকম যদি ঘটনা ঘটে, তো যে কোনো রাষ্ট্রের যে সর্বোচ্চ জায়গা, সেখান থেকে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবারও চেষ্টা হতে পারে এই ধরনের ঘটনা। বা ধরুন বাড়িতে একাধিক সদস্য আছেন, তাদের মধ্যে এরকম কোনো কনফ্লিক্ট হলো, তো বাড়ির যিনি বড় বুড়ো আছেন, যিনি প্রধান আছেন, তিনি ব্যাপারটাকে থামালেন যে তোরা চুপ কর, একটা তেমন হলে কোনো জ্ঞানীগুণীর সাথে পরামর্শ করে বিষয়টা কি ঠিক সেটাকে পর্যালোচনা করা হবে। তিনি বিষয়টিকে ডাইলিউট করে দিলেন বা শক্তিসাম্য প্রতিষ্ঠা করলেন আর কি, এই ধরনের ব্যাপার হবে। রবির দ্বাদশে যেহেতু সংগঠিত হবে, সেহেতু একদম ওপর থেকে, ফ্রম দ্য টপ টু দ্য বটম, সেই জিনিসটা এনফোর্সড হবে। সেটা আপনাদের চারপাশে হতে পারে, মানে সারা পৃথিবীব্যাপী এখন তো খবর সেকেন্ডে বেরিয়ে আসে, তো দেখবেন সেখানে সবসময় সেন্ট্রাল অথরিটেটিভ ফোর্স সেখানে এসে মানে কাজ করবে একদম সর্বোচ্চ জায়গা থেকে, যাতে ব্যাপারটা নিপিন্দাবাদ করা যায় আর কি, জিনিসটাতে না ছড়ায়। এটা একটা পজিটিভ জিনিস আছে রবির দ্বাদশে, কারণ অ্যাকচুয়ালি রবির দ্বাদশে সংগঠিত হলেও শনি আর রবির মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে না, সেটা 30 ডিগ্রির বেশি থাকবে প্রথম একদিন পর থেকে। তার ফলে অ্যাকচুয়ালি দ্বাদশ নয় একাদশের ফল দেওয়া শুরু করবে, রাহুও তাই, কারণ 1 ডিগ্রির প্রায় নিচে চলে যাবে। তো সেইটাই পজিটিভ ফল। এটা যদি 14-15 ডিগ্রিতে রবি রাহু সংগঠিত হতো, তাহলে কিন্তু ব্যাপারটার মাত্রা বেড়ে যেত। এবং এটা এরকমও হতে পারত যে দুটো বিভিন্ন গোষ্ঠী একই জায়গায় বসবাস করে, হয়তো দুজনের যিনি প্রধান আছেন, দুটো গোষ্ঠীকে পরিচালনা করে, তিনি প্রধানদের মধ্যে নীতিগত লড়াই, পুরো গোষ্ঠীর মধ্যে লড়াইটা ছড়িয়ে যেতে পারত। এই ধরনের প্রভাবও হতে পারত। বিশেষত এটা হতে পারত যেখানকার মান্ডেনের মধ্যে মঙ্গলের প্রাধান্য বেশি আছে, সেখানে বেশি হতে পারত। তো রবি সেক্ষেত্রেও ফাংশন করবে। রবি এক্ষেত্রে আরেকটা জায়গায় খুব বেটার ফাংশন করবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু শনি এখন দ্বাদশ বা একাদশ, যেভাবেই আপনি বিবেচনা করুন, রবির সাপেক্ষে থাকবে, তো ঘর হিসাবে দেখবেন না, ডিগ্রি হিসাবে দেখবেন। তো সেই হিসাবে আমাদের যত দেখবেন, আপনাদের আমি 3-4 মাস আগে অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের যে সমস্ত অ্যাভিয়েশন সেক্টরের অনেক কাজকর্ম আটকে রয়েছে, যেগুলো দেখবেন অনেক দ্রুত অ্যাডভান্স করবে, যেগুলো আমাদের ইন্ডিজেনাস প্রজেক্ট যেগুলো রয়েছে, সেই সমস্ত প্রজেক্টগুলো খুব দ্রুত এবং খুব ফাস্ট সেগুলো মেটেরিয়ালাইজ করতে শুরু করবে, এবং যত রকম কনফিউশন আছে সেগুলো কিন্তু কাটতে শুরু করবে। এবং সোসাইটিতে মোটামুটি রবি 15 ডিগ্রি, মানে কেতুর নক্ষত্র ছেড়ে দেওয়ার পরেই কিন্তু সোসাইটিতে আস্তে আস্তে মানির ফ্লো আপনারা বুঝতে পারবেন। নিজেদের জীবন দিয়ে সব থেকে বেশি অ্যাস্ট্রোলজি বোঝা যায়, যদি চোখ কান খোলা রাখা যায় সামান্য, তো সেটা আপনারা বুঝতে পারবেন নিজেদের লাইফ দিয়ে। এবং এমন কিছু আপনারা এই সময় এমন কিছু দেখেছেন, আমি একটু আগে আপনাদের বলছিলাম যে শনি যখন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যায়, এই যে সেকশনগুলো, এই সেকশনের মধ্যে দেখবেন এমন একটা সময় আছে যেটা হচ্ছে, মনে করুন এর আগে যখন গেছে সেটা
আজ থেকে 30 বছর আগে মোটামুটি 95-এর সময় বা তার 29 বছর আগে এই সময় না আমাদের সারা পৃথিবীতে যেটাকে আমরা বলি প্রত্যেকটা দেশ তার যে নিজস্ব কেউ ভাষাগত কারণে দেশ তৈরি হয়েছে, কারোর মানে এথনিসিটির কারণে তার দেশ তৈরি হয়েছে, কারোর জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিত্তিতে দেশ তৈরি হয়েছে, কারোর পলিটিক্যাল কজে দেশ তৈরি হয়েছে, দেশ ভেঙে একাধিক দেশ তৈরি হয়েছে বিভিন্ন কজে, এবং মোটামুটি এইরকম সময় যে দেশাত্মবোধ বিভিন্ন দেশের সেটা খুব জাগ্রত হয় সেটা, এবং সেটা মানুষ একটা আইডেন্টিটির জায়গায় চলে আসে। অবশ্যই থাকা উচিত যে দেশে যে বাস করেন তার কাছে সেই দেশ তার মাতৃতুল্য পিতৃতুল্য, কারণ আমরা এই দেশেই থেকেই সব কিছু এ করছি, যে যার মতন করে সারা পৃথিবীতে রয়েছেন তার তার দেশে। তো এই ব্যাপারটা অনেক বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেক বেশি প্রগাঢ় থাকে। তো সমাজে বিভিন্ন রকম বক্তব্য, ধরুন কোনো নাটক রচিত হলো, ধরুন কোনো সিনেমা তৈরি হলো, ধরুন কোনো চলচ্চিত্র তৈরি হলো, এগুলো না অনেক বেশি এই রিগার্ডিং থাকে, যেখানে দেশকে খুব গুরুত্ব প্রদান করা হয়, সবসময় করা উচিত। আমি মা বাবার মুখে শুনেছি ছোটবেলায় যখন সিনেমা হলে যাওয়া হতো প্রথমে জাতীয় সঙ্গীত গাওয়া হতো। এখন জানি না অজ্ঞাত কারণে হয়তো প্রপারলি সম্মান প্রদর্শিত হয় না বলে অনেকের মধ্যে সেই সেন্সটাও থাকে না যে কি হচ্ছে, এটার কি গুরুত্ব আছে। হ্যাঁ, তো সেই কারণেও হতে পারে হয়তো আইন প্রণেতা যারা তারা বন্ধ করে দিয়েছেন বিষয়টি, কিন্তু একসময় হতো এবং সকল মানুষ উঠে দাঁড়াতেন। তো এই ধরনের যে প্রকৃতিগুলো ছিল আমরা যেখানে বসবাস করি, এটা যে এত এত সহজে আমরা পাইনি, এই জায়গাটা এত পিসফুলি বসবাস করি, হ্যাঁ, রাত্রে শান্তিতে ঘুমাই, এটা যে বহু মানুষের অবদানের দ্বারা তৈরি হয়েছে, এই ফিলিংসটা আমাদের এই সময় বেশি তৈরি হয়। তবে এটা সবসময় তৈরি হওয়া ভালো। এটা যদি সবসময় হতো তাহলে অনেক সমস্যা তৈরি হতো না, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত অটোমেটিক্যালি। তো এই রিগার্ডিং কাজকর্মের সময় প্রচুর হবে। আপনারা দেখবেন যে পৃথিবীতে প্রচুর প্রাইমারি ক্রিয়েটিভিটির মানুষ এ সময় আসছেন, লেখক হতে পারেন, সঙ্গীতজ্ঞ হতে পারেন, এবং পৃথিবীর বিভিন্ন ফিল্ড থেকে, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড থেকে, যারা কিন্তু পৃথিবীকে শান্ত করার কাজে খুব যুগান্তকারী পদক্ষেপ এ সময় কিন্তু নেওয়ার যোগ রয়েছে। এবং শুক্র এ সময় যে ফেজে থাকবে রবির সাথে এই মুহূর্তে, যেহেতু রবি শুক্রের কম্বিনেশন সবসময় মানে 4th 10th কম্বিনেশন অ্যাকচুয়ালি, তো 4th 10th কম্বিনেশনের জন্য শুক্রের পজিশন সবসময় দেখতে হয়। শুক্র এখন রবির থেকে অ্যাপারেন্টলি দ্বাদশেই তো মনে হবে, তার ফলে দেখবেন বিভিন্ন ফাইন্যান্স, ফুড, আর্ট অ্যান্ড কালচার, মিডিয়া, তারপরে পাবলিক অরেটার যারা আছেন, এই সমস্ত মানুষ, মানে স্পিচের যে পাওয়ার, এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এবং মানুষ, খুব সাধারণ মানুষ হয়তো কিন্তু এত ভালো কথা বলে দেবে কোনো একটা বিষয়ের উপরে, সেটা কিন্তু অনেকের কাছে শেখার বিষয় থাকতে পারে। এই ধরনের বিভিন্ন পজিটিভ জিনিসও দেখা যাবে। রবি বেশ রাশিতে থাকলে প্রত্যেকটা মানুষই নিজের ইগো এবং ক্রোধকে কন্ট্রোল করবে, নাহলে যেহেতু তার ডিসপোজিটার নিচ আছে, ফলে আপনার ইগোটা কিন্তু মানে ডাউনওয়ার্ড মোশনের দিকে যাবে এবং সেটা ক্রোধে কনভার্সন হয়ে গিয়ে এটা কিন্তু খুব বিপত্তির সৃষ্টি করতে পারে। সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর শরীরের ক্ষেত্রে বলবো, রবি আমাদের হার্টকে দেখে, লাংসকে দেখে, আমাদের এন্টায়ার বডিকেই সে দেখে, কিন্তু কারণ সারা বডিতেই তো প্রাণটা ছড়িয়ে আছে, তো সেই হিসাবে সারা বডিকেই দেখে। এবার সেই রবি মুখ্যত যে অংশকে দেখে, তার সাথে আমাদের বোন ম্যারোকে দেখে, যেখান থেকে কোনো কিছুর উৎপত্তি হচ্ছে, বোন ম্যারো থেকে আমাদের আরবিসি প্রোডাকশন হচ্ছে তাকে দেখে, লিম্ফকে দেখে, তারপরে আমাদের বিভিন্ন বোন জাংচারকে দেখে। এই সমস্ত অংশকে কিন্তু খেয়াল রাখবেন, কারণ এর ডিসপোজিটার উইক আছে, বারবার মনে রাখবেন। উইক মানে একদম নিচ আছে, এবং তার থেকে নবমে মঙ্গল আছে এবং রাহুর দৃষ্টি আছে এই মঙ্গলের উপর।
সুতরাং স্বাস্থ্যের এই অংশগুলো, কোমর অংশ, যাদের ফালক্রাম অংশে প্রবলেম আছে তারা কিন্তু খেয়াল রাখবেন, ঘাড় অংশে খেয়াল রাখবেন। আমি লগ্ন ভিত্তিক একটু বলে দিচ্ছি। মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th হাউসের লর্ড সে লগ্নে বসে রয়েছে, লগ্নপতি 4th হাউসে বসে রয়েছে, যার ফলে একটু বিপর্যয়ের মধ্যে দিয়ে অন্তত ইনিশিয়াল 12 to 13 ডেজ, বিপর্যয় বলবো না, একটু টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে তারপরে ভাগ্যোন্নতির কিন্তু যোগ আছে, চাকরির যোগ আছে, নতুন কাজের ক্ষেত্রে নিজের প্রতিপত্তি, নিজের প্রভাব সেগুলো বৃদ্ধি পাবে। শুধু চেষ্টা করবেন জন্মছকে যদি কোনো কারণে শনি খুব দুর্বল থাকে বা অ্যাভারেজ যে ষটবর্গ হোক অষ্টমবর্গ হোক তাতে যদি যে অ্যাভারেজ যে 4 তার বলবত্তা আছে সেটা যদি অ্যাভারেজের থেকে কম থাকে, তাহলে নিজের ইগো এবং ইগো ভিত্তিক যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে কিন্তু যতটা সম্ভব গেট ডাউন করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। শরীরের ক্ষেত্রে পাচকতন্ত্রের নজর দেবেন এবং থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে সেদিকের লক্ষ্য রাখবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th হাউসের লর্ড 12th হাউসে গেছে এবং 12th হাউসের লর্ড সে 3rd হাউসে বসে রয়েছে। তো যার ফলে এ সময় যেটা হবে সেটা হচ্ছে যার ফলে আপনার কিছু বুনিয়াদি নির্মাণ, স্পেশালি ঘর বাড়ি বা মানসিক যে জায়গায় রিপেয়ার দরকার হোক না কেন, সে রিপেয়ার করতে গিয়ে বেশ কিছু অনাবশ্যক ব্যয় সংগঠিত হতে পারে, বা ধরুন মানসিক স্থিতি বা মানসিক শান্তির জন্য যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু এমন কিছু বন্ধু বান্ধবের শরণাপন্ন হতে পারেন যেখানে গিয়ে আপনার অতিরিক্ত ব্যয় হচ্ছে, এমন কোনো কাছের কিথান কিনসের শরণাপন্ন হতে পারেন যেখানে গিয়ে ব্যয় হচ্ছে, অথবা নেগেটিভ অর্থে বলছি যাদের কোনো রকম ধরুন নেশা করার অভ্যাস আছে, লিকার বা এই জাতীয় কিছু, সেক্ষেত্রেও কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার যোগ এ সময় আছে। বাট আমি যে এই অংশটা বললাম এই অংশটা কিন্তু যতটা পারবেন না করবেন, কারণ শুক্র সবেমাত্র ডাইরেক্ট হবে, তো ও প্রথম 6-7 দিন কিন্তু একেবারে ফোর্সলেস কন্ডিশনে বসে থাকবে এবং আপনার যে লগ্নপতি সে কিন্তু রাহুর সাথে একদম অ্যামালগেমেটেড স্টেটে থাকবে, যেটা আপনার জন্য একেবারেই বেটার নয়। তো সেই হিসাবে বলবো যে যতটা সম্ভব নিজের হেলথকে এবং নিজের যে আবেগ বা প্রবৃত্তি আছে সেটাকে কিন্তু কন্ট্রোল রাখবার চেষ্টা করবেন, না হলে লং রানে এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে, একটু ট্রাভেলিং লাক্সারি জার্নি সেগুলো একটু বৃদ্ধি পাবে, ভেহিকেলের প্রতি খুব এই সময় একটা শখ তৈরি হতে পারে বা আপনি কিনতেও পারেন যদি সেরকম কোনো চিন্তা ভাবনা থাকে। টু সাম এক্সটেন্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও কিন্তু আপনাকে প্রোভাইড করবে, তবে কন্টিনিউটি কতটা থাকবে সেই নিয়ে আমার সন্দেহ আছে, স্পেশালি যদি নেগেটিভ দশায় থাকেন। দেখুন নেগেটিভ দশা বলতে বহু মানুষ বলে, নেগেটিভ দশা বলতে মুখ্যত রাহু কেতুর দশাকে বলা হয়, বা আরও কিছু দশার এক্সটেনশন আছে, সাবদশা আছে, সাবলর্ড আছে, সেগুলোর অনেক কিছুর ব্যাপার আছে। মুখ্যত ভাববেন রাহু কেতুর দশা নিয়ে বলছি, এই দশায় থাকলে মানুষের প্রধান সমস্যাটাই হয় কন্টিনিউটির সমস্যা। যে কোনো কাজে এই কাউর প্রশংসা করছে আবার ভয়ানক নিন্দা করা শুরু করলো, আবার কখনো গিয়ে তার শরণাপন্ন হলো, মানে কোনো কাজের মধ্যে কোনো কন্টিনিউটি নেই, না জীবনচর্চার ক্ষেত্রে না স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে, কোনো জায়গায় থাকে না। তার ফলে সেই মানুষ না খুব হীনবল হয়ে পড়ে, মানে সমাজের চোখে বা যারা তাকে রোজ ডিল করছে সেই সমস্ত মানুষের চোখে খুব হীনবল হয়ে পড়ে। তো এই জায়গাটা কিন্তু নিজের থেকে একটু মানে উপলব্ধি করবার চেষ্টা করবেন। প্ল্যানেট তো তার ফল দেবেই, কিন্তু যখন শুনে নিচ্ছেন, জেনে নিচ্ছেন, তারপরে যতটুকু পারেন যদি নিজেকে একটু কন্ট্রোল করা যায় আর কি। শরীরের ক্ষেত্রে সুগার সংক্রান্ত, ব্লাড সুগার সংক্রান্ত জায়গা থেকে সাবধান,
প্যাঙ্ক্রিয়াটাইটিসের যদি কোনো সমস্যা থাকে, লোয়ার লিভার পোর্শন, গল ব্লাডার পোর্শনে সমস্যা থাকে, তাহলেও সাবধান। চোখের যত্ন নেবেন, আর এন্ডোক্রিন গ্ল্যান্ডসেরও কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন, থার্ড হাউসের লর্ড সে 11th হাউসে রয়েছে। 11th হাউসের লর্ড আপনার সেকেন্ড হাউসে নিচ হয়ে রয়েছে। কারোর যদি জন্মকালীন মঙ্গল কর্কটে থাকে বা বকরি থাকে কর্কটে, রাহুযুক্ত অবস্থান করে, যেখানে বর্তমানে রয়েছে, সেখানে যদি সুপার ইম্পোজিশন হয়, তাহলে কিন্তু ফিজিক্যাল পোর্শনে এবং ফ্যামিলিগত ইন্টিগ্রিটির পোর্শনে সাবধান থাকবেন। না হলে ন্যাচারাল চাকরির ক্ষেত্রে আস্তে আস্তে পথ সুগম করবে। সেটা আমি আপনাদের বলেওছি যে মে মাসের ফার্স্ট উইকটা চলে গেলে আস্তে আস্তে সিচুয়েশন বেটার হবে। আমি যখন মে মাসের যে মান্থলি প্রেডিকশন যেটা করি লগ্ন ভিত্তিক, সেটাতে আপনাদের বলে দেব, তখন আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। আর নর্মালি বেশ কিছু পথে সঞ্চয়ের পজিশনও বাড়বে। সেটা এমন হতে পারে কোনো এমন জায়গায় সঞ্চয় করলেন যেটা কিন্তু এর আগে আপনি কখনো করেননি। মনে করুন কোনো ডিবেঞ্চার কিনলেন, কোনো গোল্ড কিনলেন, এরকম জায়গায় একদম অড, কিন্তু অবশ্যই তার ফিউচার আছে এবং লেজিটিমেট জায়গা। চাকরিতে প্রমোশনের আসপেক্ট যদি কোনোভাবে থাকে, তাহলে এই সময় কিন্তু সেটা এক্সিকিউট হওয়ার যোগ আছে। স্লাইটলি স্যালারি বৃদ্ধিরও যোগ আছে। চেষ্টা করবেন স্পেকুলেশনের দ্বারা যদি কোনো মানি ইনভেস্ট করতে চান, যেহেতু রাহু রয়েছে এখনও আপনার 1 ডিগ্রির মতন থাকলেও সে রয়েছে পাইসিসের ঘরে, তার ফলে কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন। আপার অ্যাবডোমেন, মিডল অ্যাবডোমেন, তার ডাইজেশন পার্টে নজর দেবেন। ডান পায়ের দিকে নজর দেবেন, স্পেশালি হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে। আর যাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা রিউমেটয়েডের সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন সেকেন্ড হাউসের লর্ড আপনার 10th হাউসে বসে রয়েছে। তো নর্মালি আপনার ডেভেলপমেন্ট কাজের জায়গায় হবে এবং তার দ্বারা আপনার পরিবার তথা পরিবারের, দেখুন সেকেন্ড হাউসের যে পজিশন থাকে না, সেকেন্ড হাউসকেও আমরা মানি রিলেটেড জায়গা দিয়ে দেখি, 11th হাউসকে দেখি। 11th হাউস হচ্ছে যে মানি আপনি লং রানে স্টোর করছেন, অর্থাৎ আপনার অ্যাসেট যেগুলো আছে, সেটা মুভেবল হতে পারে, ইমুভেবল হতে পারে, গচ্ছিত পয়সা কড়ি হতে পারে সেটা। আর যে মানি সবসময় আপনার হাতে আছে, স্পিড, বা ধরুন আপনি সঙ্গে সঙ্গে সেই মানিকে নিয়ে টেনে আনতে পারবেন, সেই মানিকে দেখায় সেকেন্ড হাউস থেকে। তার ফলে আপনি যেখানে কাজ করবেন সেখান থেকে ফাইন্যান্সিয়াল কিছু গেইন আসতে পারে, এমন কিছু ডাইভারশন হতে পারে যার দ্বারা আপনার কিছু উপবৃদ্ধি হতে পারে। ধরুন আপনি যেখানে কাজ করছেন কোনো অ্যাডিশনাল কাজ আপনাকে দিল, যার জন্য আপনাকে স্যালারি বাড়িয়ে দিল, বা ধরুন আপনি কাজের বাইরেও অন্য কোনো কাজ করলেন যার দ্বারা আপনার অতিরিক্ত অর্থ আয় হলো। মোটমাট এটা সারপ্লাস অ্যামাউন্ট অফ মানিকে শো করছে। যেহেতু 9th হাউসে এখনও রাহু আছে এবং স্যাটার্ন এখনও সম্পূর্ণ রাহুর আবেশেই রয়েছে, তার ফলে চেষ্টা করবেন এই জাতীয় কাজ যদি কোনো অফিস থেকে বা কিছু থেকে দেয়, সেটাতে যতটা সম্ভব লেজিটিমেসি মেনটেন করে করবার চেষ্টা করবেন। মুখ্যত এটা কিন্তু চাকরিতে পাওয়ার ক্ষেত্রে বলছি, করেন যারা। আর যারা ব্যবসা করেন না, সেক্ষেত্রে বৃদ্ধি হতে পারে সেই বিষয় নিয়ে। এক্ষেত্রে এটা যারা সার্ভিস প্রোভাইড করেন, 6th হাউসের কাজ, তাদের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন। আর শরীরের ক্ষেত্রে কিন্তু লাংস পোর্শন, ডাইজেস্টিভ পার্ট এবং প্যানক্রিয়াসের দিকে নজর রাখবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি নিজে 9th হাউসে রয়েছে এবং 9th হাউসের লর্ড সে 12th হাউসে রয়েছে। তার ফলে প্রফিট এবং লস বোথ আর কনকারেন্টলি অ্যাডভান্সিং। একাধারে সেই জিনিসটা আপনাকে পজিটিভ অ্যাসপেক্টও দেবে, একাধারে এক্সপেন্ডিচারকেও বৃদ্ধি করবে। এক্সপেন্ডিচার বৃদ্ধি হবে বলে মানে আপনার কিন্তু ইনকামও বৃদ্ধি হবে। মনে রাখবেন এই এক্সপেন্ডিচার কিন্তু আপনাকে বার্ডেনলেস করবে। অ্যাকচুয়ালি এমন কিছু জায়গায় এক্সপেন্ডিচার হবে যেটা আপনার ব্যয়, বা ধরুন পুরনো কোনো ঋণ আছে, ধরুন আপনি ব্যাংক থেকে কোনো লোন নিয়েছেন, বা আপনি কোনো
ফ্ল্যাট কিনেছেন, তার লোন বাকি রয়েছে, সেই সংক্রান্ত জায়গা। টাকাটা হয়তো আপনি দেখতে পেলেন না, কিন্তু টাকাটা আপনাকে মানসিক শান্তি দেবে, সেই জায়গাটার দিক থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ আছে। স্পিরিচুয়াল জার্নি আছে, পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে অম্লবধূর সম্পর্ক থেকে আস্তে আস্তে মধুর দিকে যাবে। পিতার সাথে যদি শনির পজিশনগত যে প্রভেদ, সেটা যদি কখনো দশম চতুর্থ বা নবম একাদশ বা দ্বিদ্বাদশ সম্পর্কে না থাকে, বিশেষত সেই যে পজিশনগুলো সেগুলো যদি চর রাশিতে না সংগঠিত হয়, তাহলে কিন্তু মোটের উপরে আপনাকে বেটার ফলই দেবে পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে। এবং সর্বোপরি আপনার বস আছেন, যারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের সাথেও কিন্তু এই সময় সম্পর্ক অনেক বেটার হবে এবং কর্ম পরিবেশ বেটার হবে, কাজের জন্য মনোবৃত্তি বৃদ্ধি পাবে, অনেক ট্যাকটিক্স বা ওয়ে আউট আপনি তৈরি করবেন কাজের ক্ষেত্রে, যেগুলো কিন্তু আপনাকে পজিটিভ দিকে রুল করবে। মোটের উপরে সময় আপনাকে ভালো দেবে, শুধু ডাইজেশন পার্টকে লক্ষ্য রাখবেন, লিভার পোর্শনকে লক্ষ্য রাখবেন, কনস্টিপেশন যদি থাকে সেদিকে খেয়াল রাখবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে রয়েছে এবং 8th হাউসের লর্ড সে 11th হাউসে নিচ হয়ে রয়েছে। তার ফলে পরিশ্রম প্রচুর করাবে, কিন্তু ডিভিডেন্ড অনেক কম দেবে। ব্যর্থতা বলা উচিত না, একটু আশাভঙ্গ করা এই ধরনের কাজ করবে। আপনি যে প্যারামিটার নিয়ে এগোবেন সেই বা যে মতাদর্শ নিয়ে আপনি অ্যাডভান্স করবেন, সেই মতাদর্শ সেই পরিমাণ জায়গায় গিয়ে কার্যকরী হবে না, যার ফলে আপনার ভেতরে একটা দুঃখ, বেদনা, ডিপ্রেশন, লোনলিনেস এগুলো কিন্তু টু সাম এক্সটেন্ট কাজ করবে। দেখুন, দ্বাদশপতি অষ্টমে রয়েছে, এটা একটা নর্মাল বিপরীত রাজযোগ হয়, কিন্তু রবির ক্ষেত্রে না অ্যাকচুয়ালি বিপরীত রাজযোগ হতে গেলে সেইখানকার ডিসপোজিটারের পোর্শনও খুব বেটার হতে হয়। যেমন ধরুন, যেখানে বিপরীত রাজযোগ হয়েছে, এই রবি যদি ষষ্ঠে গিয়ে হতো তাহলে স্যাটার্নের পজিশনও বেটার হতে হতো। বা ধরুন এখন মঙ্গলের ঘরে 8th হাউসে রয়েছে, থাকতে চলেছে আর কি, তো মঙ্গলকে বেটার পজিশনে থাকতে হতো। মঙ্গল যেহেতু এখানে তৃতীয়পতি অষ্টমপতি, তার পজিশনও বেটার হতে হতো, সেটাও কিন্তু নেই। যার ফলে কোনো কাজ করার সময় অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ করবেন, কারণ রবি কিন্তু আমাদের সোলকে নির্দেশ করে, আর সোলের ডাইরেকশন সবসময় এক্সট্রিম হয়। তো যদি কারোর মধ্যে স্পিরিচুয়ালিটির অভাব থাকে বা সেই জায়গায় যদি সেই পরিমাণ মানে যেটা আমি একটু আগে বলছিলাম যে গুরু বা সেই জাতীয় আপনার যদি প্রপার পথপ্রদর্শক না থাকে, তাহলে কিন্তু আপনি কিছু দিনের জন্য একটু মিসগাইডেড হতে পারেন। তো সেই ব্যাপারটা নিয়ে একটু সাবধান থাকবার প্রয়োজন রয়েছে। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। ছোট ভাই বোনদের সাথে বা ভাই বোনদের যারা স্পাউস আছে তাদের সাথে বা তাদের সন্তানদের সাথেও সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। বিশেষত আপনি যদি বড় হন এবং পুরুষ হলে তো অবশ্যই সেটা মেনটেন করবেন। চাকরি ক্ষেত্রে পার্টনারের সাথে সম্পর্ক, যদি কোনো ব্যাংকের সাথে ডিলিং করছেন, সেখান থেকে বড় টাকা পয়সা উইথড্রনের প্রশ্ন আছে, তাহলে সেইখানে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন বিষয়টিকে শান্তভাবে মেনটেন করার এবং সোজা পথে যাওয়ার। অন্তত প্রথম 15 দিন তো অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবেন। তারপরে দেখবেন পরিস্থিতি আস্তে আস্তে আপনার অনুকূলে যাওয়ার সৃষ্টি করছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার দ্বিতীয় পড়ছে এবং রবির সপ্তম দৃষ্টিও আপনার দ্বিতীয় রয়েছে। তো রবি মঙ্গলের দুটো দৃষ্টি আপনার দ্বিতীয় রয়েছে, তার ফলে আপনার কোড অফ কন্ডাক্ট, কথাবার্তা, আচরণ সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বা পরিবারের মধ্যে আপনি যদি প্রধান হন, সেখানে অত্যন্ত বেশি ডমিনেটিং এজেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন না, সবার মত নিয়েই কাজ করবার চেষ্টা করবেন। নাহলে কিন্তু প্রত্যেকের সাথে সম্পর্ক কিছুটা না কিছু হলেও ডিটোরেট করবে, সেদিকেও খেয়াল রাখবেন। স্যাটার্নের পজিশনও যেখানে আছে আপনাকে কিন্তু সবসময় খুব বুদ্ধিমান এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের দিকে নির্দেশ করবে, তো সেটাও খেয়াল রেখে কাজ করবেন। শরীরের ক্ষেত্রে যাদের প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, গলব্লাডারের সমস্যা, প্রস্টেটের সমস্যা রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে ইউটেরাসের সমস্যা রয়েছে, যদি দেখেন এগুলো খুব এক্সাজারেট করছে, তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন।
যদি নার্ভাস সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি প্রবলেম দেখেন, ভুলে যান, ডিমেনশিয়া জাতীয় বা আমাদের উইলসন ডিজিজ বা এই সমস্ত কিছু দেখেন হচ্ছে, বা ধরুন হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, এরকম কিছু দেখেন, চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 11th হাউসের লর্ড আপনার 7th হাউসে রয়েছে, 7th হাউসের লর্ড আপনার 10th হাউসে রয়েছে। তো কাজের জায়গায় কিন্তু ডোমেইন বা ধরুন আপনি যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরের থেকে বেটার সেক্টরের দিকে কিন্তু আপনার মুভমেন্ট হওয়ার যথেষ্ট ভালো যোগ রয়েছে। বাট বারবার বলছি, প্রত্যেকটা যোগই কিন্তু মোটামুটি রবি এই ঘরের 13-14 ডিগ্রি ক্রস করার পরে পাবেন। অর্থাৎ গ্রসলি যে ডেটটা আমি বলেছি সেটা হচ্ছে 28শে এপ্রিলের পর থেকে পাবেন, কিন্তু সেটা বেটার আছে। অনেকেই এরকম প্রশ্ন করেন যে দাদা আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি কিন্তু রাইট নাও আই এম ওয়ার্কিং ওভার সাম ম্যানেজমেন্ট ইস্যুস, আমি আমার টপিকের বাইরে চলে গেছি কাজ করতে করতে। তো তাদের ক্ষেত্রে অত্যন্ত বেটার যে আপনার অ্যালাইনমেন্ট হবে, আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে কাজ করার মতন সুযোগ আপনার আসবে। স্যালারি থেকেও বেশি জিনিস সেটা হচ্ছে রেকগনিশন এবং রেপিউটেশন, দুটো কিন্তু আপনার বৃদ্ধি পাবে। আপনার কোনো পৈতৃক প্রপার্টি যদি কোনো কারণে ব্লক হয়ে থাকে, এ সময় লিকুইডেট হওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে। অবশ্যই এই কথাগুলো খুব অ্যাবস্ট্রাক্টভাবে বলা, আপনার বেস হরোস্কোপে যদি সেরকম কোনো যোগ ইমিডিয়েট না হয় তাহলে খুব একটা মাইল্ড অপরচুনিটি দিয়ে গোচরের ফল বেরিয়ে যাবে। কিন্তু যদি সেরকম যোগ থাকে অবশ্যই সেটা কিন্তু এক্সিকিউট হবে। আপনি আপনার স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে নিজেকে সবসময় একটু লো প্রোফাইল রাখবেন, যাতে আন্তাবড়ি কথা মুখ থেকে না বেরোয়, যার দরুন কিন্তু সম্পর্কের অবনতি করতে পারে। যাদের ব্লাড প্রেশারের, হাইপার টেনশনের প্রবলেম আছে, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা আছে, তারা এই সময় একটু সাবধানে থাকবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন রবি 10th হাউসের লর্ড, সেই ইমিডিয়েট 6th হাউসে রয়েছে। তার ফলে যারা প্রফেশনে রয়েছেন, চাকরি করেন, যে কোনো রকম সার্ভিস রিলেটেড কাজ করেন, সে নর্মালি যে কোনো সার্ভিস থেকে একেবারে উচ্চমানের সার্ভিস পর্যন্ত, সেখানে কিন্তু সেই সার্ভিসের যে কারণে আপনাকে সেই চেয়ারে বসিয়ে রাখা হয়েছে সেখানে কিন্তু আপনি বেটার পারফর্ম করতে পারবেন। এবং যাদের জন্য কাজ করছেন, যে মানুষের জন্য, তারা কিন্তু আপনার কাজে স্যাটিসফাই থাকবে। এবং আপনার যে সিনিয়র অথরিটি আছে সেও কিন্তু আপনার উপরে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। এবং যে কাজ আপনাকে দেয়া হবে আপনি মোটামুটি সেটাকে প্রপার সিঙ্ক্রোনাইজেশনের সাথে করতে পারবেন। এবং আপনার অধস্তন যদি কেউ থাকেন তাকেও কিন্তু কাজ আপনি প্রপারলি ডেলিগেট করতে পারবেন। তো দু জায়গাতেই আপনার কিন্তু উইন উইন সিচুয়েশন আছে। যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হিলিং প্রফেশনে আছেন, যেরকম অ্যাস্ট্রোলজি বা ধরুন মেডিকেল প্রফেশনে আছেন, লয়ার আছেন, তো এরকম প্রফেশনের ক্ষেত্রেও যারা অন্যের সমস্যা থেকে নিজের প্রফেশনকে তৈরি করেন, সেই জাতীয় জায়গাতেও কিন্তু প্রিভিলেজ আছে, পজিটিভ জায়গা আছে। যারা এগ্রিকালচারাল কাজ করেন, হর্টিকালচারের কাজ করেন, মেডিসিন বা ফার্টিলাইজার রিলেটেড ফাংশনারিজের সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু এই সময় বেটার পারফর্ম করতে পারবেন। সব দিক থেকে কিন্তু ভালো আছে, শুধু স্পাউসের সাথে সম্পর্ক এবং সন্তানকে নিয়ে অতিরিক্ত উদ্বিগ্নতা এই সময়টা করবেন না, তাহলে একটু নেগেটিভ ফল প্রোভাইড করতে পারে। এক্সপেন্ডিচারের দিকে একটুখানি নজর দেবেন। শরীরের ক্ষেত্রে লিভার পার্ট এবং ডান দিকের লাংস, মানে বোদ্ধা লাংসের ডান দিকের অংশে বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th হাউসের লর্ড সে আপনার 5th হাউসে রয়েছে। তো যারা স্টুডেন্ট আছেন, যারা বিভিন্ন মনে করুন কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছেন বা ধরুন পরীক্ষা দিতে চলেছেন, তাদের প্রিপারেশন কিন্তু বেটার হবে। কারণ বৃহস্পতি মোটামুটি 13-14 তারিখ, যে সময় থেকে রবি তার স্থান পরিবর্তন করতে চলেছে, সেই সময় থেকে কিন্তু বৃহস্পতির গতিও অতিচার হয়ে যাবে। এবং বৃহস্পতি অতিচার গতিতে 3টে ঘর ক্রস করবে একসাথে। যদিও কর্কট রাশি যেতে যেতে তার গতি অনেক কমে আসবে,
25 ডিগ্রির পর থেকে মিথুনের, কিন্তু তবুও অলমোস্ট আমরা ধরে নিতে পারি বৃহস্পতি একটা দীর্ঘ প্রায় 35 ডিগ্রির মতন পথ অতিচার গতিতে চলবে, যার ফলে যারা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছেন, যারা বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী আছেন, নতুন সার্ভিস খুঁজছেন বা চাকরি ক্ষেত্রে বেটার কোনো প্রভিশন চেষ্টা করছেন, বা যে চাকরিতে রয়েছেন সেখানে আপলিফমেন্টের চিন্তা করছেন, মানিটারি আপলিফমেন্টের চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু এ সময় যথেষ্ট বেটার ফল প্রদান করবে নিঃসন্দেহে বলা যায়। শুধুমাত্র দুটো জিনিসের দিকে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার যে সমস্ত বন্ধুবান্ধব যাদের দ্বারা আপনার ধরুন কিছু মেটেরিয়াল প্রফিট আর কি হয়, তাদের সাথে কখন ইগো ভিত্তিক কোনো কথা বলবেন না। আর থার্ড জেনারেশনের, মানে আপনি যদি দাদু হন বা দিদা হন, ঠাকুমা হন, তাহলে আপনার তৃতীয় প্রজন্মের সাথে কখনো বিতর্কে যাবেন না, মানে নাতি নাতনিদের সাথে। আর আপনি যদি মধ্যেখানের হন, মানে আপনার বাবা রয়েছেন ওপরে আর আপনি আপনার সন্তানাদিও রয়েছে, বা মা রয়েছেন ওপরে, আপনার সন্তানাদি রয়েছে, তাহলে আপনি কিন্তু প্রপারলি ব্যালেন্স অফ পাওয়ারটা চেষ্টা করবেন মেনটেন করার। অর্থাৎ আপনাকে একটা আম্পায়ারের রোল আর কি এক্ষেত্রে প্লে করতে হবে, কিছু কন্ট্রাডিকশন তৈরি হতে পারে। আর মানসিক শান্তি এটা কিন্তু যথেষ্ট বিঘ্নিত হওয়ার এ সময় যোগ আছে। মেন্টাল স্যাটিসফ্যাকশনটা সহজে আসবে না, সেটা আস্তে আস্তে মে মাসের 12 তারিখ নিয়ে নেবে। ততদিন পর্যন্ত একটু সাবধানে থাকবেন, শরীরের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম এবং ডাইজেশন পার্টে খেয়াল রাখবেন, এবং প্রস্টেটের যদি কোনো সমস্যা থাকে তাহলেও খেয়াল রাখবেন সেদিকে। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th হাউসের লর্ড আপনার 4th হাউসে রয়েছে, তো এটা কম্পারেটিভলি বেটার যোগ, কারণ 4th হাউসের লর্ড সে আপনার 7th হাউসের নিচ হয়ে রয়েছে, তো এটা আপনার ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট পজিটিভ। বিশেষত যারা মনে করুন কোন ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন, বা ধরুন জমি জমা করে কোনো বাড়ি করতে চাইছেন, বা ফ্ল্যাট কিনতে চাইছেন, বা নির্মীয়মান কোনো বাড়ি কিনতে চাইছেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে পজিটিভ ইফেক্ট দেবে। বাট আপনার এই পজিটিভ ইফেক্টের জন্য আপনার বেস হরোস্কোপেও সেই কানেকশন থাকতে হবে। আমি তো গোচরের সাথে জাস্ট আভাসটা বলছি, ট্রেন্ডটা বলছি, সেই ট্রেন্ডের সাথে আপনার বেস হরোস্কোপটা মিলতে হবে। লগ্ন দিয়ে তো আর ছক দেখা যায় না, সেটা একটা খুবই একটা লো প্রোফাইল কানেকশন, মানে ক্যালকুলেশন হয়, তো তার উপরে একটা ভাষা ইফেক্ট আপনাকে দেবে আর কি। তবে তার গতিটা সেদিকে আছে, আপনার ছকের সাথে যদি সেটা মেলে, মানে সেটার যদি সুপার ইম্পোজিশন হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই সময় যেগুলো বলছি সেটা দেবে। বাড়িতে কোনো নতুন অতিথি আসবার যোগ আছে, তার ফলে বাড়িতে একটা খুশির পরিবেশ আসতে পারে, বাড়ির মধ্যে একটু ডিভিশন অফ মাইন্ডসও হতে পারে এক্ষেত্রে। মানে ধরুন 10 জন মানুষের মধ্যে 5 জন আপনার পক্ষে আছেন, 5 জন আপনার বিপক্ষে না হলেও তারা ঠিক আপনার দ্বারা সন্তুষ্ট নন, এরকম একটা স্টেটও কিন্তু তৈরি হওয়ার যোগ আছে। কিন্তু মোটের উপরে বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু বজায় থাকবে। মায়ের স্বাস্থ্য, স্পেশালি মায়ের বয়স যদি 66 বছরের বেশি হয় তাহলে খেয়াল রাখবেন। আর নিজের রিউমেটয়েডের প্রবলেম যদি থাকে, লোয়ার লিম্সে অর্থোপেডিক সমস্যা রয়েছে, বা ভারী কিছু তোলার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে নজর দেবেন। অধিকাংশ মকরের ক্ষেত্রে আমি দেখেছি, বিশেষত যাদের বয়স ধরুন এখন 27 থেকে 35-এর মধ্যে, প্রচুর ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সাথে যুক্ত আছে, ছোটোখাটো বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে, তারা কিন্তু নিজেদের বিহেভিয়ারের ক্ষেত্রে কিছুটা সফটনেস রাখবেন, অ্যারোগেন্সটা কম রাখবেন, ভাষার প্রতি কিন্তু নজর দেবেন, এবং সেটা আপনার স্পাউসের ফ্যামিলির সাথেও মেনটেন করবার চেষ্টা করবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th হাউসের লর্ড আপনার এই মুহূর্তে 3rd হাউসে রয়েছে, ইট ইজ এ গুড কানেকশন। রবি যখন কানেক্টিভিটি দেয়, রবি যখন 3rd হাউসে গিয়ে কানেক্টিভিটির যোগ মানে তৈরি করে, এটা ওর কাজ নয়, যার কারকতাও বহন করে না, কিন্তু সেটাও প্রচুর ধাক্কা নিঘাত করে। মানে কোনো দেশের রাজা আরেকটা দেশে যাচ্ছেন, বা সেটা তো আর খুব লো প্রোফাইল থাকে না, যদি ডিপ্লোম্যাটিক না থাকে তো সেটা সবাই জানতে পারে আর কি। তো সেদিক থেকে
অত্যন্ত পজিটিভ ফল দেয়, বাট সাবজেক্ট টু দ্যাট সেই ঘরের ডিসপোজিটারকে বেটার থাকতে হয়। তো বারবার বলছি ডিসপোজিটারের পজিশন এই মুহূর্তে ভালো নেই, তো অন্তত 28 তারিখের পর থেকে কিছুটা বেটার ফল দেওয়া স্টার্ট করবে এবং 12ই মের পর থেকে অনেকটা বেটার ফল দেবে। মোটের উপরে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, আপনার আস্তে আস্তে আপলিফমেন্ট দেবে। ফ্যামিলির মধ্যেও কিন্তু সলিডারিটি বৃদ্ধি পাবে এবং আপনার ছোট সিবলিংসদের সাথে, নেইবারের সাথে, বা ধরুন অফিস থেকে যদি বা কাজের ক্ষেত্রে যদি ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস করতে হয়, বা কোথাও ট্রেনিং পারপাসে যাচ্ছেন, নিতে যাচ্ছেন বা দিতে যাচ্ছেন, যেরকম সিচুয়েশনে আপনি কিন্তু বেটার অপরচুনিটি পাবেন। বাইরের দেশ থেকে চন্দ্র, এবং সেই চন্দ্র যখন রবি আমাদের এখানে প্রবেশ করবে এই ঘরে, তখন চন্দ্র একদম তুলা রাশি এবং কন্যা রাশির জামচারে অবস্থান করবে। তার ফলে বাইরের কোনো ক্ষেত্র থেকে, অন্য কোনো দেশ থেকে যদি আপনি কোনো ভালো কানেকশন বা ব্যবসায়িক ভিত্তি তৈরি করতে পারেন, সেটা কিন্তু লং রানে ফল দেবে। কারণ শনি দ্বাদশে রয়েছে, দ্বাদশের ফলটাও পুরো পাবে না, একাদশের ফলটা দেবে। তার ফলে শনির একটা তৃতীয় দৃষ্টির ডোমেইন, সেটা কিন্তু রবির ওপরে 15 ডিগ্রির পর থেকেই পড়তে শুরু করবে, ফলে লং রানে সেটা স্ট্রেনদেন করবে। তবে ব্যবসাটা অবশ্যই আপনাকে লং রানে করতে হবে। লং রান মানে অন্তত 15 বছর, তার কমে করলে কিন্তু সেই ফলটা দেবে না। আপনি যদি মনে করেন শর্ট টার্মে ব্যবসা করে কিছু পয়সা কামাবো, তাহলে কিন্তু সেটা একেবারেই কার্যকরী হবে না। যারা বিভিন্ন রকম ধরুন স্টিল, ইমারত, বা ধরুন কোনো বড় বড় প্রজেক্ট, এ সমস্ত কাজ করছেন, বাড়ি বানানোর, ডেভেলপিং, প্রমোটিং, এই সমস্ত কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার ফল দেবে। বা ব্রিজ নির্মাণ, গভর্নমেন্টের কোনো প্রজেক্টের উপরে কাজ করছেন, যেগুলো খুব লং টার্মের কোনো প্রজেক্ট আর কি, দীর্ঘদিন ধরে মানুষ তার ব্যবহার করবে, সেটা কোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল গুডসও হতে পারে, কোনো ভেহিকেল হতে পারে, সে জাতীয় ক্ষেত্রেও কিন্তু আপনি বেটার ফল পাবেন। হার্টের দিকে নজর রাখবেন, হার্টের আপার পোর্শনের দুটো প্রকোষ্ঠের দিকে নজর রাখা, ডান দিকের লাঙের ক্ষেত্রে যাতে সিওপিডি সমস্যা আছে সেদিকে বাক সংযম করবেন। নর্মালি কুম্ভের ক্ষেত্রে যদি শনি দুর্বল না হয়, তাহলে মোটামুটি তারা অনেক কথা বলতে পারেন, কিন্তু খারাপ কথা বলেন না কখনো, বা মানুষকে সবসময় কনফিডেন্সে নিয়ে কথা বলার প্রবণতা তাদের মধ্যে থাকে। কিন্তু যাদের ক্ষেত্রে স্যাটার্ন উইক থাকে, তারা ভীষণ বিলো দ্য বেল্ট কথা বলবার প্রবণতা থাকে। কুম্ভের ক্ষেত্রে, মকরের ক্ষেত্রে বিলো দ্য বেল্ট কথা বলা, কুম্ভের ক্ষেত্রে কিন্তু সেটা বেশি থাকবে। কারণ কুম্ভের বৃহস্পতি বছরের মধ্যে 4.5 মাস তার মানে বকরির প্রভাবটা থাকে, 4 মাস সে পুরোপুরি বকরি থাকে, তো তার ফলে তার প্রবাবিলিটি ফ্যাক্টরটা অনেকটাই থাকে। তো সেই হিসাবে বলছি, কথাবার্তা সংযত রাখবেন, যতটা সম্ভব পরিমিত বা পরিশীলিত কথাবার্তা বলবেন, যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয়। স্পাউসের ফ্যামিলির সাথে বেটার সম্পর্ক রাখার চেষ্টা করবেন। যদি সম্পর্কের খুব অবনতি হয়, তাহলে চেষ্টা করবেন কথা না বলার, কিন্তু উল্টোপাল্টা কথা বলবেন না, যাতে বিতর্ক বা প্রভোকেশন বাড়ে। কারণ এই মাসের 3rd উইক অবধি কিন্তু প্রভোকেশনের মাত্রাটা বাড়বে। যে কেউ কোনো কিছুতে ছোটোখাটো বিষয় নিয়ে প্রভোকেশন তৈরি করতে পারে এবং সেখান থেকে সমস্যা তৈরি হওয়ার কিন্তু সূত্রপাত আছে। যদিও সেটা যে বিরাট কিছু ছড়িয়ে যাবে তা নয়, কিন্তু যতটাই ছড়াক, 1%ও যদি ক্ষতি হয় সেটারও প্রয়োজন নেই কোনো, খেয়াল রাখবেন সেদিকে। আচ্ছা, ডাইজেস্টিভ পার্টের দিকে নজর রাখবেন, যাদের কনস্টিপেশন, কোলনে প্রবলেম আছে, ওষুধপত্র খান, হোমোরয়েডসের প্রবলেম আছে, লিভার খারাপ, ফ্যাটি লিভার, তো ডাক্তারবাবু যেরকম ওষুধপত্র দেন সেগুলো নিয়ম মতন খাবেন। আর নার্ভের যাদের সমস্যা অলরেডি রয়েছে, মঙ্গল যাদের কোনোভাবে ডিসলোকেশন রয়েছে, তারা কিন্তু প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। যোগা, মেডিটেশন যদি করতে বলে সেগুলো নিয়ম মতন করবেন, নিয়ম শৃঙ্খলাটা মেনটেন করবেন। কারণ 7th হাউস রবির ঘর, তো রবি অনেক সময় নিয়ম মেনটেন করে, কিন্তু সেটাকে না অন্যকে দিয়ে করানোর চেষ্টা করে। সেই প্ল্যানেট যদি সেই মুহূর্তে ঠিক জায়গায় না থাকে, তাহলে কিন্তু একটা ব্রিচ অফ কন্টিনিউয়েশন কিন্তু হয়। লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি রবি, সে দ্বিতীয় ঘরে বসে রয়েছে।
তাহলে বুঝতেই পারছেন আপনার কাজের জায়গা, বিশেষত আপনি যদি সার্ভিস রিলেটেড কোনো কাজ করেন, যেখানে মানে অফিস মানে কি আমাদের ডেলি যেতে হয়, সেখানে একটা নির্দিষ্ট নিয়মে কাজ করতে হয়, বসতে হয়, সেই জায়গায় কিন্তু আপনাকে বেনিফিট দেবে। প্রোভাইডেড দ্যাট যতক্ষণ পর্যন্ত রাহু বেরিয়ে না যাচ্ছে আপনার ঘর থেকে, বেরিয়ে যাওয়ার প্রাথমিক পদক্ষেপ শুরু হবে 12ই মে, বেরোবে 18 তারিখ। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে পুরোপুরি এই জায়গা থেকে এক্সেম্পট করবে না। এবং 18-19 তারিখের আগে বুধেরও নিজভঙ্গ হচ্ছে না, ফলে 4th 7th হাউসের লর্ড সে নিজেও দুর্বল হয়ে থাকছে। মানে কেন্দ্রপতি দুর্বল হয়ে থাকলে সে সবসময় কাজের জায়গা থেকে আপনাকে কোনো না কোনো ডিসকন্টিনিউয়েশন দেবে। হয় আপনি হট করে চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরির খোঁজ করবেন, বা চাকরি থেকে আপনাকে সাইডলাইন করে দেওয়া হবে, বা ইম্পর্টেন্ট জায়গা থেকে আনইম্পর্টেন্ট জায়গায় আপনাকে সরিয়ে দেওয়া হবে। আপনার উপরে বিভিন্ন ডিপ্লোম্যাটিক অ্যাকশন নেওয়ার প্রবাবিলিটি থাকার যোগ থাকবে। এই ধরনের জিনিসপত্র কিন্তু তৈরি হতে পারে, সেগুলো থেকে সাবধান। হঠকারিতা থেকে কিন্তু সাবধান। খরচের ওপরে নিয়ন্ত্রণ রাখবেন। বেশি ঘোরাফেরা, এখানে মানে কার্যকরী জায়গায় খরচ করুন অন্তত 28 তারিখ পর্যন্ত, আমি বলবো এপ্রিল মাসের। কিন্তু যেখানে দরকার নেই, ধরুন ঘুরতে চলে গেলেন, বা ধরুন দামি কোনো পোশাক আশাক কিনে ফেললেন, বা দামি কোনো ইকুইপমেন্ট কিনে ফেললেন যেগুলোর হয়তো আপনার এই মুহূর্তে দরকার নেই, এই নেসেসিটিগুলোকে একটুখানি ডিফারেন্সিয়েট করবার চেষ্টা করবেন সেখান থেকে কিন্তু। আচ্ছা, নিজের যে চারপাশের যে এনিমি আছে, বা আপনি যাদের মনে করছেন এনিমি হলেও হতে পারে, তাদের কিন্তু আপনি নিজের বুদ্ধির দ্বারা যথেষ্ট কন্ট্রোল করতে পারবেন এই সময়তে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনার মধ্যে সবসময় একটা ইনসিকিউরিটি ক্রাইসিস থাকবে, কোনোভাবেই মানসিক শান্তি আপনাকে আসবে না। কারণ রবি মঙ্গলের ঘরে থাকাকালীন আপনার মধ্যে কিছুটা অডাসিটি, কিছুটা বলতে পারেন একটু প্রিরোগেটিভ সাহস যাকে বলা যায় তৈরি করে দেবে, যেটা আপনার কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ শনির দ্বিতীয় আছে বা তৃতীয় আছে, যেভাবেই ধরুন ডিগ্রিগত পজিশন নিয়ে, তো সেই হিসাবে সে কিন্তু অনেক বেশি নেগেটিভ ফোর্স পেয়ে যাবে অন্য প্ল্যানেটকে অ্যাকশন নিতে। বুধ যেই না ফাংশনারিজ নেবে 20 তারিখের পর থেকে, দেখবেন কাজকর্মের মধ্যে একটা দৃঢ়তা, এবং সেই দৃঢ়তাটা অনেক ক্ষেত্রে তার অধিকারের সীমা পার করে চলে যাবে, এবং এমন কিছু কাজকর্মের সাথে লিপ্ত হয়ে যেতে পারে যেটা কিন্তু আপনি ডিজার্ভ করেন না। সেই দিক থেকেও একটু নেগেটিভ আছে, সেটাকে একটু খেয়াল রেখে চলবার চেষ্টা করবেন। ইমোশন দ্বারা পরিচালিত হবেন না, যতটা সম্ভব নিজের বুদ্ধি দ্বারা পরিস্থিতিকে মোকাবিলা করবার চেষ্টা করবেন। যেটা প্রয়োজন সেটা অবশ্যই করবেন, যেটা প্রয়োজন নয় সেটা করবেন না। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, তবে হাজার চেষ্টা করেও মানসিক শান্তি কিন্তু আপনি পাবেন না। মেন্টাল জায়গাটা একমাত্র যাদের মধ্যে স্পিরিচুয়াল ইনক্লিনেশন খুব বেশি না আছে, তাদের ছাড়া কিন্তু বাকিরা সেই জায়গাটাকে পুরোপুরি করতে পারবে না, মানে গ্র্যাব করতে পারবে না, সেখানে কিছুটা ত্রুটি থেকেই যাবে। শরীরের ক্ষেত্রে বলবো, যারা ফিমেল আছেন, যারা এই মুহূর্তে মানে প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছে, যে ফেজেই থাকুন না কেন, আপনি অন্তত মে মাসের 12 তারিখ পর্যন্ত ডাক্তারবাবু বা ম্যাডাম যেরকমভাবে আপনাকে বলেছেন, আপনি তার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। কোনোভাবে তার কথা যেন ব্রিচ না হয়। তারপরেও মানবেন, এরকম নয় যে মানবেন না, এই সময় পর্যন্ত বেশি করে মানবেন। আর ডাইজেশন পার্টকে খুব যত্ন নেবেন, খুব গলা থেকে আপার চেস্ট পর্যন্ত অংশে চেষ্টা করবেন কোনো কনজেশন বা এই জাতীয় সমস্যা থেকে সাবধান। যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে বোঝেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।